যে অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং দিয়েও এত সেল করা যাবে না, সে ফ্রিতে যে সেলটা করছে। অনেক কিছু হইতে পারে, আমাদের সাথে হয়েছে না খারাপ, আমাদের নামে নিউজ হয়েছে না খারাপ, উল্টা মার্কেটিং হয়েছে, রাইট? এখন নেগেটিভ তো- মার্কেটিং এর ইমপ্যাক্ট অনেক হাই। একদিন রাতে আমি 200 ভিডিও দেখছিলাম আইডিয়া জেনারেট করার জন্য রিসার্চে, সবগুলোতে তো লস হবে। আপনি 10টা পর্যন্ত করছেন, এখান থেকে 3টা আপনার লেগে গেছে। 20,000-এর যে টেস্ট পারপাসে 2টা প্রোডাক্ট আমার দাঁড়ায় গেছে, এই 2টাকে এবার কন্টিনিউ করেন। চমৎকার। আমার মনে হয় এত সংক্ষেপে এত ক্লিয়ার ক্যালকুলেশন অনেক টাকা লাগে ব্যবসা শুরু করতে। যাদের বেশি লাগে মনে করে তাদের বিজনেস একটাও আপনি পাবেন না এখনো সাস্টেন করে। এই যে শুরু করলেন কত টাকা? 3,000 টাকা। ব্যাংকে আশপাশে মানুষ নোটিস করতো বাজে গন্ধ বেরোচ্ছে, আমি জানতাম যে শুটকির গন্ধ দিয়ে আমাদের স্বপ্নগুলো একসময় তৈরি হবে। ডেলিভারি চার্জ 100 টাকা নিয়ে সে তর্ক করতেছে, আমি যাওয়ার পরে সে 4 দোকানে বসে 70 টাকা বিল দিয়ে দিছে। আমি মানুষকে আগে চিনাইছি, বেচি নাই। প্রফিটের 20%, কেউ যদি 1 লাখ টাকা মান্থলি প্রফিট করে 20,000 20,000-এ ও পুরা গেম সারবে। অ্যাডভান্স পেমেন্ট না নিয়ে যে আপনার কাস্টমারকে ট্রাস্ট করা, এইটাও তৈরি করছি হচ্ছে আমরা। এক্সট্রিম লেভেলের রিসার্চ করতে। আপনার সেলস স্কিল যত স্ট্রং, আপনার সাকসেস তত বেশি হবে। প্রোডাক্ট শুধু ভালো হলে কিন্তু তাহলে হচ্ছে না। না, আপনাকে Spot রিসার্চ বানাইতে করতে হবে। হ্যাঁ, আমি সেই কথা ফার্স্টে বলছি Right. যে আপনি যেই জায়গাটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, সেই জায়গার রিস্ক কি, চ্যালেঞ্জ কি। ট্রু ড্রিম কিনা, ড্রিমটা ট্রু কিনা তার মধ্যে, এইটা আমি সবার আগে দেখি। না হইলে ওর হবেই না, ওই ভাইয়ের একটা পয়েন্টও কাজ করবে না। প্রেজেন্টেশন স্কিল আপনাকে লাগবেই, এটা না হলে আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন না। স্ট্রং মাইন্ডসেট যদি আপনার না থাকে ভাই, চমৎকার। আপনি টিকতে পারবেন। চেষ্টা করতে থাকলে আমার মনে হয় আপনার এইটুক অংশ বা এই পার্টটা থেকেও আমরা মনে হয় বাংলাদেশে হাজারো উদ্যোক্তা পেয়ে যেতে পারি। আপনার সেম মাইন্ডসেট মানুষদেরকে না আপনার নেটওয়ার্ক করতে হবে। Let's say সে অনেক ভালো বড় চাকরি করে, তার সাথে আমি শেয়ার করবো, শেয়ার করা যাবে না। আপনি আমাকে কি সাজেস্ট করবেন? বিজনেস অনেক রিস্ক, বিকজ আপনি কখনো করেন নাই। মানুষ বলে না ছেঁড়া কাটা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, এটা ভাই ভুল কথা। আপনি যদি ছেঁড়া কাটা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অ্যাবিলিটি রাখে আপনার মাইন্ড, ওটা অ্যাচিভ করা পসিবল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আজকে অনেকগুলো প্রশ্ন যা আমি অনেক দিন ধরে উত্তর দিতে পারছিলাম না, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য দুজন মানুষকে, একদম অ্যাপ্রোপ্রিয়েট দুজন মানুষকে আমরা নিয়ে আসছি। সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে আছেন রাশিদুল ইসলাম রিচ ভাই, অনেকে তাকে রিচ নামে চেনেন, যিনি অলরেডি রিচ আর কি, এবং তার নামও রিচ। রিচ ভাই, আপনাকে স্বাগতম। শুরু থেকেই ফাউন্ডার হিসেবে আছেন এইচএফ ফুড সার্ভিসের, এবং টুকটাক নামে ওনার একটা বিখ্যাত ব্র্যান্ড আছে, আপনারা অনেকেই চিনে থাকবেন। এবং আমাদের সাথে আরেকজন আছেন সম্মানিত অতিথি বুলবুল মাহমুদ নিটু ভাই। নিটু ভাই নামে আপনারা খুব ভালো করে হয়তো বা চিনেন। ওনাদের দুইজনেরই কিন্তু একটা গ্রোথ পডকাস্ট বলে একটা পডকাস্টও আছে, গ্রোথ আড্ডা পডকাস্ট। এবং ভাইয়া হচ্ছে নূর এক্সক্লুসিভ নামে একটা ফ্যাশন ব্র্যান্ড ভাইয়ার আছে, এবং সেটা অনেক ফেমাস। তো আমাদের এই দুইজন অতিথি কেন এত অ্যাপ্রোপ্রিয়েট আজকে, কারণ হচ্ছে তারা অনলাইন অফলাইন বুথ সেক্টরে এবং স্পেশালি অনলাইন সেক্টরে, এবং এই যে স্ট্রাগল এবং যে প্রশ্নগুলো আপনাদের থাকে সেগুলো দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো দুজন মানুষ, যারা আপনাদেরকে একদম সবগুলো খোরাক মেটাতে পারবে। চলেন দেখি আজকে কি অবস্থা। ডান দিক থেকে শুরু করি। নিটু ভাই, জি। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ফাহাদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কেন বাছাই করলেন যে নূর এক্সক্লুসিভ নিয়ে ব্যবসা শুরু করবেন? কেন আপনি টুকটাক বা হালাল নিয়ে শুরু করলেন না? একটা মানুষ যে নতুন উদ্যোক্তা হবে, সে যে একটা উদ্যোগ নিবে, সে যে চিন্তা করবে যে সে এইটা নিয়ে সে কাজ শুরু করবে, এই প্রোডাক্টটা নিয়ে, এটা সে বুঝবে কিভাবে বা আপনি কিভাবে বুঝছিলেন? এইটা শুরুর দিকে আসলে ব্যাপারটা এমন ছিল না। নূর এক্সক্লুসিভ আমি স্টার্ট করছি কিন্তু মিডল অফ মাই ই-কমার্স জার্নি। জি। এমন না যে স্টার্ট থেকে আমি নূর এক্সক্লুসিভ নিয়ে বিজনেস করছি। এর আগে ফুড বিজনেসই করতাম। আমি কেন এইচএফ ফুড নিয়ে শুরু করলাম না, অ্যাকচুয়ালি আমি ফুড বিজনেসই করতাম। সো এইচএফ যখন ফুড বিজনেস করে তখনও কিন্তু আমি ওইটাই করি। বাট এইটা তখন আর এখন যেটাই করি এটা আ তো হতেই পারে একটা আসছে। বাট সিলেকশন, যেটাকে নিশ সিলেকশন যে পার্টটা বলে, একদম যদি আনাড়ি টাইপের যখন আমি থাকি, মানে কম জ্ঞানের লোক যখন আমি হই, তখন আসলে এটা পারফেক্ট সিলেকশন হয় না। বাই ডিফল্ট হয় কি, টেস্ট করে, করে একটা জিনিস লেগে গেছে, ওইটা নিয়ে কাজ শুরু করি আমরা। আর আমি নূর এক্সক্লুসিভে আসছি ৩-৪ বছর বিজনেসের পর। দ্যাট মিনস এটা আমি ওয়াইজলি ডিসাইড করছি। সো ১ম সিলেক্ট করার ক্ষেত্রে একটু লার্নিং দরকার হয়, আর এক্সট্রিম লেভেলের রিসার্চ করতে হয়। এক্সট্রিম মানে আপনি যখন অনেকগুলো রিসার্চ করবেন, এক্সপ্লোর করবেন, তখন আপনার মাথায় ক্লিক করবে। আর যখন আপনার কাছে একটা গাইডলাইন থাকবে যে আমি এই প্রোডাক্টটাকে এইভাবে, এভাবে সেল করতে হবে, বা একটা প্রোডাক্ট সেল করতে গেলে কিভাবে সেল করতে হয়, ওই গাইডলাইনের বেসিসে যে প্রোডাক্টটা ফিট হয়। এইচএফ ফুড সার্ভিস টুকটাক, আপনি কেন নূর এক্সক্লুসিভ বা অন্য কিছু শুরু করেন নাই? আপনার নিশ কেন এটা? আসলে ভাইয়া, যখন ২০২০ সাল, তখন আসলে মানে কিছু একটা করতে তো হবে, রাইট? তখন হচ্ছে করোনা সময় চলছিল আরকি। তো আমাদের বিজনেসটা করোনার মোটামুটি শেষ পর্যায়ে আমরা শুরু করি। মানে শেষ হয় নাই, শেষ পর্যায়ে।
ডিসেম্বরের 6 তারিখে হচ্ছে আমাদের হালাল ফুড সার্ভিসটা আমরা স্টার্ট করি। কেন আসলে ফুড? করোনার সময় আমরা একটা বেশ লার্নিং আমরা পেয়েছি এবং মোটামুটি আমরা দেখেছি ওই সময় মানুষ কিভাবে ঘরবন্দি হয়ে গেছিল। রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সবকিছু বন্ধ। তখন দেখা গেল যে মানে ফুডের ডিমান্ডটা কত হাই। কারণ আপনি তো মানে না খেতে পারলে বাঁচবে না, রাইট? তো দেখলাম যে ফুডের ডিমান্ড অনেক হাই। বাট আসলে আমি চিন্তা করতেছিলাম যে ভাইয়া একটা কথা বলছে অলরেডি, রিসার্চ ইম্পর্ট্যান্ট। তো রিসার্চের জায়গা থেকে যখন আমি চিন্তা করলাম তখন আসলে দেখলাম এমন কিছু নিয়ে শুরু করতে হবে যেটা মানুষ শুরুতেই আসতে পারবে না। ধরেন আমি কালকে চটপটির দোকান শুরু করলাম, আমার দেখা দেখি আরেকজন চটপটির দোকান শুরু করলো, কারণ এটা এন্টি ব্যারিয়ার না, ইজি। বাট শুরুতে যখন আপনি একটা জিনিস ব্লু ওশান এন্টি ব্যারিয়ার, ব্লু ওশান তো ডেফিনেটলি, বাট এন্টি ব্যারিয়ার থাকা লাগবে মাস্ট। এন্টি ব্যারিয়ার যে আমি চাইলেই শুরু করতে পারবো না, আমার জন্য শুরু করাটা টাফ। ধরেন আমরা যদি সেই 20 সালে ফিরে যাই, তো সেই সময়ে শুটকি মাছ বা ড্রাই ফিশ যেটা, তো কক্সবাজারে আমি আর আমার পার্টনার গেছিলাম আশরাফুল ঘুরতে যে সেখানে যখন ড্রাই ফিশ দেখলাম, তো আসলে তখন আমি একটা জিনিস আমার মাথায় ক্লিক করছে। ছোটবেলায় আসলে যে বললেন যশোরে বাসা, ড্রাই ফিশ চিনেই না, এটা আলাপ করছিলাম যে যশোরের মানুষ শুটকি খাই না, রাইট, ভাই হচ্ছে শুটকির ব্র্যান্ড। এটাই। তো তখন আসলে আমার নানির মাধ্যমে আমি শুটকি মাছ চিনছি। হ্যাঁ, নানি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক। তো নানির মাধ্যমে আমি শুটকি মাছ চিনছি, কারণ নানি চিটাগাঙে থাকতো। নানি রান্না করতো লইট্টা শুটকি, সেই ছোটবেলা থেকে ওই ঘ্রাণটা না মাথায় আছে। আর যখন কক্সবাজারে আমি গেলাম তখন না আসলে আমি রিসার্চ যখন করছি তখন দেখি মানুষ শুটকি খুব পছন্দ করে, কিন্তু ভালো শুটকি এটা পায় না। আপনি লবণ নিজেও খেয়ে দেখলেন যে সেই নানির শুটকির স্বাদ নাই। নাই। নাই, এবং এটা নিয়ে আমি আরো 6 বছর আগে হিউজ কন্টেন্ট ফেস আমি শুরুতে ছিলাম। আমি অনেক কন্টেন্ট করছি। শুট কিনে দেখবেন, এডুকেশনাল কন্টেন্ট। আমি মানুষকে আগে চিনাইছি, বেচি নাই। চিনাইছি যে ভালো শুটকি চিনবেন কিভাবে, কিনবেন কিভাবে। কারণ আপনি যদি ভালো শুটকি না চিনেন প্রতারিত হবেন। তো নিজ বাছাইয়ের ক্ষেত্রে প্রধান যেটা ছিল আমার Demand. ক্ষেত্রে যে ডিমান্ড, Demand. এবং এটা যেন সহজে কেউ যেন কালকে আরেকজন শুটকির ব্যবসা শুরু করে Right. দিতে পারবে না চাইলেও, না, পারবেন না এবং এবং কেউ পারেও নাই। ছিলও না আসলে। আমি আপনাকে এটা এক্সপ্লেন করতেছি, পারেও নাই। পারেও নাই। যেমন আমরা যখন শুরু করছি সেই 20 সালে, মানে 6 বছর আগে, মানে যখন মানুষ ভালো শুটকিটা পাচ্ছে না এবং আমরাও পাই না, আমরা যখন শুরুতে সোর্স করে বিক্রি করছি, আমাদের স্টোরি আছে ফার্স্ট কাস্টমার যে অর্ডারটা করছিল, ওই অর্ডারটা যখন আমি একজন সোর্সের থেকে নিয়ে আসছিলাম, তখন যখন ওই মাছটা আমি হাতে পাই, কথা কাজে মিল পায় নাই, আমি ইনস্ট্যান্ট ওই প্রোডাক্টটা ডেলিভারি দিই নাই। আমি আর অনেক দুইজন মিলে ওই প্রোডাক্ট প্যাক করে, হ্যাঁ, আমরা ওই প্রোডাক্ট প্যাক করে ওই রাত্রেই বাসে উঠে কক্সবাজার যাই এবং তাকে মালটা রিটার্ন করি, করে আমরা খুঁজতে খুঁজতে চলে যাই মহেশখালী। মহেশখালীতে যেই আমরা রাইট সোর্স পাই এবং সেখান থেকে প্রোডাকশন করে, তারপর থেকে অথেন্টিক এই যে শুটকি যেটা বলতেছি, যে তৈরি করে প্রসেস করে নিজের মতো করে, যেটা কাস্টমার লবণমুক্ত চাই দিছি, বিষমুক্ত চাই সেটাও দিয়েছি আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই এই যে এন্টি ব্যারিয়ার তৈরি হলো এবং মানুষের ডিমান্ড যেটা আমরা ফুলফিল করতে পারলাম, সেই কারণেই বললাম এটা ক্লিক করছে। আদারওয়াইজ আমি কক্সবাজার থেকে দিলাম, আলটিমেটলি এটা ক্লিক করতে। আচ্ছা, ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনার কাছে এই যে শুরু করলেন, কত টাকা? ৩,০০০ টাকা। এটা এখন বললে আসলে অনেকেই না, মানে এটা কিন্তু তাহলে একদম রিয়েল স্টোরি, রাইট? ৩,০০০ টাকার ব্রেকডাউন, এই যে স্টার্ট পুঁজি, এইটা আজকে একটু ভেঙে দেই। একটু বলে দেন। দেখেন ৩,০০০ টাকা মানে ব্যবসার মূল শুরুর পুঁজি ৩,০০০ টাকা। রাইট। তার মানে শুরু করতে কত লাগছে প্রশ্নটা আগে ক্লিয়ার করি। হ্যাঁ। শুরু করতে কত? কত আমি লাগছে? যখন কক্সবাজারে আমি কন্টেন্ট শুট করছি, শুট রেডি, আমার আবার একটা হ্যাবিট আছে, আমি মানে যেকোনো কাজ কন্টেন্ট শেষ, এডিট শেষ করে তারপরে উঠবো। তা আমি আর মনে আছে ক্লিয়ারলি, আমি কক্সবাজার বিচে কন্টেন্ট শুট করে ওই বিচ বেটে শুয়ে এডিট টেডিট ডান, তখন আমি আশাফুলের ফোন দিয়েছি, আশাফুল ভাই ইউএসডি ভরেন। তা আশাফুল ভাই তখন এই ৩,০০০ টাকায় ফার্স্ট ইউএসডি লোড করে। এইটাই হচ্ছে আমাদের স্টার্টিং পুঁজি। এরপরে সেল যখন শুরু হয়, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে মানে আমাদের ইনভেস্টমেন্ট শুরু করি অল্প অল্প করে। দেখা গেল যে আমার বাসা ভাড়ার টাকা ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল ২৫,০০০ টাকা আমি দিলাম। এরপরে দেখা গেল যে আশাফুল ভাই কোনো ফ্রেন্ডস থেকে কিন্তু সেটা কিন্তু নিয়ে আসছে, কিন্তু পরে কিন্তু আপনার চলতে, রাইট? আপনার কাছে যদি আসে, মানুষ বলে যে অনেক অনেক টাকা লাগে ব্যবসা শুরু করতে। আমি এই যুদ্ধ আমি করে যাচ্ছি, আমার তো মাত্র চ্যানেলের বয়স ১ বছর হবে হয়তো বা কাছাকাছি, বা আরো কম হবে। পুরো সময়টা আমি প্রথম দিন থেকে শুধু একটা জিনিস বলে আসতেছি যে টাকা ছাড়াই ব্যবসা হবে। শুরু করতে টাকা লাগে না। দেখেন, একটা চমৎকার আইডিয়া। আপনার ব্যাপারে কেমন ছিল? আপনার কত টাকা বাজেট ছিল এবং সাহস লাগে? আপনারও কি শুধু সাহসী ছিল বা অনেক টাকা ছিল নাকি? না, অনেক টাকা ইউজ হয় নাই। ছিল না অনেক টাকা, ব্যাপারটা এমন না যে অনেক টাকাও, মানে অনেক টাকার তো মিনিং অনেক রকম। এরকম আসলে আমি জব করতাম হিসেবে আমার কাছে মোটামুটি কিছু টাকা ছিল আর কি, না চাইলে খরচ করা যাইতো অনেক টাকা। বাট আমি এটা করি নাই। দেখেন, টাকা অনেক লাগে, এটাও যেমন ট্রু। টাকা যে কম লাগে, মানে লাগে না একেবারে জিরো না, কম যে লাগে এটাও ট্রু।
কিন্তু যাদের বেশি লাগে মনে করে তাদের বিজনেস একটাও আপনি পাবেন না এখনো সাস্টেন করে আছে। চমৎকার! এই লাইনটাই আমি আপনার সার্টিফিকেশন আসতে আছে। চমৎকার! যারা অল্পতে শুরু করছে আমাদের কমিউনিটিতে আমরা কয়েক হাজার মানুষকে তো চিনি, রাইট? তাদেরটা এখনো টিকে আছে। আমার ২০-২৫,০০০ টাকা ছিল আচ্ছা, যদি বলে দেই। ব্যবসার যেই কাস্টমার, ১ম যে কাস্টমারগুলোকে আপনি খুঁজে পেলেন আপনার ১ম দিকের যে কাস্টমার, এই কাস্টমারগুলো কিভাবে পেলেন? ১ম পেইড মার্কেটিং করতাম না। আমি ১ম হচ্ছে গ্রুপ, মার্কেট প্লেস, ফেসবুকের বিভিন্ন গ্রুপ পোস্ট এই সেই পেজ, নিজের পেজ এগুলো থেকে অল্প ২টা-৩টা সেলের জন্য ট্রাই করতাম এবং বাসা থেকে আমি প্যাকেজ করে কুরিয়ার কোম্পানির ছেলেটা নিচে আসলে ওরে ব্যাগে দিয়ে দিতাম আরকি। সেল কনফার্মেশন জব করতাম তো সন্ধ্যায় এসে পরে কাজ-টাজ করতাম আর কনফার্মেশন ২-৩টা অর্ডার তো ঠিক ছিল। এই যে ধরেন ২-৩ টা অর্ডার থেকে জি। এই যে সহস্র ক্রেতা, এই জার্নিটার মানে ২-৩ টা যদি শুরু না করতেন এবং ওই যে জবের মাঝখানে আমি যদি দূরের দেখতে না পারতাম, দূর, তাহলে আমি ওইটা শুরু করতাম না। ক্লিয়ার বিষয়। ক্লিয়ার ভিশন না থাকলে আমি ওই ৩টা শুরু করতাম না। ওই ৩টা কিন্তু আমার ইভেন আমি খুব দামি একটা বাইক চালাইতাম, ভাইরা দেখছে। ওই বাইক দিয়ে আমি হচ্ছে একটা এই ছোট্ট একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে চলে যেতাম। যেখানে আমার তেল খরচে প্রফিট উঠতো। যাইতাম কাস্টমারের কাছে, এক কাস্টমারের কাছে গেছি, সে ডেলিভারি চার্জ ৳১০০ নিয়ে সে তর্ক করতেছে। আমি যাওয়ার পরে সে চা'র দোকানে বসে ৳৭০ বিল দিয়ে দিছে। কারণ আমি যায়া তার সাথে যে ইন্টারেকশন করছি, একটা সম্পর্ক করছি, যাক ব্যাপারটা এমন। তো তখন একটা ভীষণ দেখছি যে আমি এতদূর যেতে পারবো। দেন আমার এটাই গ্র্যাজুয়ালি বাড়ছে। একটু, একটু করে টিম বিল্ড হইছে। আস্তে, আস্তে করে প্রোডাক্ট বাড়ছে। আমিও লার্নিং করছি যে মানে একটা হাউ টু নামের একটা ব্যাপার তো আছে। রাইট? আপনি বড় বিজনেস করতেছেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করব তখন যে, "ভাই আমি তো এটুক করলাম। পরের স্টেপটা কি হবে? এটা কিভাবে আমি এটাকে ইজিলি অ্যাচিভ করতে পারি?" তো একটা স্টেপ বাই স্টেপ ভাই। ৩টা থেকে ৩,০০০ বা ৫,০০০ হয় নাই। হয় নাই। ৩টা থেকে ১০টা হইছে, ২০টা। স্টেপ বাই স্টেপ। হ্যাঁ। হ্যাঁ, আপনার ১ম বিক্রির গল্পটা। আমার ১ম বিক্রির গল্প তো বললাম ফার্স্টেই যে আমরা হ্যাঁ। অ্যাড রান করি। করেন। অ্যাড রান করার পরে হচ্ছে সাধারণভাবে ফার্স্ট অর্ডার আসে। তখন সেলসম্যান আমি, কাস্টমার সার্ভিস টিম আমি। আপনি তো আমিই মেসেজিং করি, আমিই কল সামলাই, আমিই সেলস করি। তো তখন মনে আছে ফার্স্ট অর্ডারটা আসে মিরপুর থেকে। এখন আপনাদের কতজনের টিম? 100 প্লাস। 200 প্লাস। ওয়াও! তো সেখানে ফার্স্ট হচ্ছে যেটা বললাম যে আমি হচ্ছে কল সেন্টার। আমার পার্টনার আশরাফুল হচ্ছে ডেলিভারি ম্যান আর অনিক হচ্ছে প্যাকেজিং ম্যান। আমরা ৩ জন পার্টনার, ৩ জনই একদম রুট থেকে নিজেরাই কাজগুলা করতাম। প্রতিদিন ডেলিভারি। আমার মনে আছে এই যে প্রতিদিন যে একটা পার্সেল, একেকটা অর্ডার, আমাদের ১ম দিন ৩ টা অর্ডার আসছিল। চমৎকার! ফার্স্ট ১ম ৩ টা। ৩ টা অর্ডার। ৩ টা অর্ডার থেকে আমার টার্গেট ছিল ডেইলি ১০ টা করা। নিশ বাছাইটা আপনাকে কিন্তু একটু এগিয়ে রাখছিল। হ্যাঁ, কারণ ওই যে আপনি ১ম এন্ট্রি দিকে ব্যারিয়ার। ৩ টা কারণ রাইট। কেউ কাস্টমার মানে কেউ যদি কম্পিউটার আসতে চিন্তা করছে, দেখেন তখন ওই সময়ে কনটেন্ট করতে যাওয়া লাগবে কক্সবাজার। মানে আপনি শুরুতে কি সেল হলো না হলো ডাজন্ট ম্যাটার, আপনার আপ ডাউন কস্টিং আছে, থাকা কস্টিং আছে। মানে এই চিন্তাটা করলে না মানে ব্যারিয়ার অলরেডি হয়ে গেছে। দ্যাটস ওয়াই প্লাস হচ্ছে আপনার এই যে মানে প্রোডাকশন, শুটকি প্রোডাকশনের জন্য আপনি যার থেকে তো প্রোডাকশন নিতে পারবেন না। তো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছিল একটা ভালো সোর্স, মিজান নামে একটা ছেলে। ও আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব সাপোর্ট দিছে, একদম নিজেদের প্রোডাকশনের মতো করে সবকিছু একদম কন্টেন্ট সবকিছু করতো। আমাদের যেমন রিকোয়ারমেন্ট ছিল সেভাবেই আমাদেরকে তৈরি করে দিত। দ্যাটস ওয়াই ওই যে আমি তখন কন্টেন্ট করতাম ফিল্ডে, যে মাছ বড় বড় মাছগুলা শুটকিগুলা দেখায় যেভাবে বলতাম ঠিক সেভাবে ডেলিভার করতাম এবং কনফিডেন্ট থাকতো অন্যরকম। আমাদের ভাই আরেকটু বলছি, মিরপুরে ডিএইচএস আমাদের কাস্টমার ম্যাক্সিমাম ছিল সব আর্মি পার্সন। কথা বলতাম তখন আমার কনফিডেন্স শুনে তারা বলতো, আমি পুরোপুরি পরিচয় দিতাম। আমি বললাম, "স্যার কোনো সমস্যা নেই, আপনি খান।" আমরা তো টাকা নিতাম না। এবং এই যে মার্কেটে যে অ্যাডভান্স পেমেন্ট, এটাও হচ্ছে আপনার মানে ফার্স্টে তৈরি করছি হচ্ছে আমরা, যে অ্যাডভান্স পেমেন্ট না নিয়ে যে আপনার কাস্টমারকে ট্রাস্ট করা, এইটাও তৈরি করছি হচ্ছে আমরা। এটা আমার ইউএসপি ছিল আর মার্কেটে ঢোকার জন্য। এই যে কাজগুলো করার ক্ষেত্রে ভাইয়া ১ম যে শুরু করলেন পডকাস্ট যে রিসার্চ, এটা কিন্তু আপনাকে অনেক বড় অবদান রাখছে। হ্যাঁ, ডেফিনিটলি এটাই তো মেইন। এইটাই বলার চেষ্টা করি আমি আমার দর্শকদেরকে যে বিজনেস মডেল এটা আপনার জানতে হবে। কোত্থেকে আসে, কোথা থেকে কে মাঝখানে আছে। এই যে মিজানকে খুঁজে পাওয়া আরেকজন পাবে না। আপনার ওই লেভেলের রিসার্চ লাগছে একদম ডিপ। এর জন্য কি মিজানকে খুঁজে পাওয়ার জন্য আপনার ওই ভেতরে আপনার মানে ক্লিয়ারলি আপনার আবার মনের মধ্যে অনেক কি মিজান আছে আছে আপনাকে ট্রাস্ট করবে না। এটাই। আপনাকে করছে অন্য একজনকে মিজানরে ট্রাস্ট করে না। সো এই জায়গাগুলোতে মেইন ব্যাপারটা হচ্ছে প্যাশন, রিসার্চ, লালন করা। আমি যদি এই জায়গায় আরেকটু ক্লিয়ার করি যে আমার কথা হচ্ছে মেন হচ্ছে উদ্দেশ্য। আর আমার উদ্দেশ্য ক্লিয়ার ছিল যে আমি মানুষকে ঠকাবো না। আজকে হালাল ফুড এই পর্যন্ত আসার রিজন ক্লিয়ার। আমাদের ৩ জনের উদ্দেশ্য সেম। আমাদের কাছে আমার যত টিম আছে
তারা জানে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোডাক্ট রিটার্ন আসলে ওই রিটার্ন প্রোডাক্ট আমরা রিপ্রসেস করে পাঠাই দেই না। বোঝাতে পারছি? কোয়ালিটি ম্যাটার্স। তো এটা আমাদের একদম ক্লিয়ার। আমাদের ইনস্ট্রাকশন এটাই, লাভ লস তোমার দেখার দরকার নাই। এই যে উদ্দেশ্য। তো শুরুতে আমি যে প্রোডাক্টটা পেলাম আমি তো দেখছি এটা ঠিক নাই। আমি যদি পাঠাই দিতাম তাহলে তো আল্টিমেটলি আমার মিজানের খোঁজটা আর হতো না। আমার উদ্দেশ্য আমাকে নিয়ে আমার জায়গায় নিয়ে গেছে। আপনার পারপাস, আপনি আপনার উদ্দেশ্য আপনার পারপাসে যদি ঠিক থাকেন, রাইট তাহলে আপনাকে নিয়ে যাবে। যেমন আজকে যদি এই যে এখানে যদি বলি আমরা কিভাবে আসলাম? আপনার উদ্দেশ্য। দ্যাটস ওয়াই আপনি আমাদেরকে এই পর্যন্ত পাইছেন। আমাদের উদ্দেশ্য। আমরাও এখানে আসার পিছনে উদ্দেশ্য আছে। তো এই যে উদ্দেশ্য মিলছে বিধায়, অ্যালাইন হয়েছে বিধায় আমরা আজকে এখানে আসছি। এখানে আসছি। হ্যাঁ, আপনি কি বলবেন মার্কেটিং এই যে ব্যবসা গ্রোথ হলো আপনাদের একটা এই জায়গায় আসলো, এটাতে সবচেয়ে বড় ভূমিকা কি রাখছে? প্রোডাক্ট নাকি মার্কেটিং? মার্কেটিং। প্রোডাক্ট তো এটা মাস্ট হ্যাভ একটা আইটেম যদিও, বাট মেইন তো মার্কেটিং। মানে হাউ টু প্রেজেন্ট। দেখেন আমি একটা মাসখানে একটু টেস্ট করছিলাম, একটা ঘড়ি বিক্রি করছিলাম। ঘড়ি জেনারেল ম্যানুয়াল ঘড়ি, যে এই ধরনের ঘড়ি। আচ্ছা। তো হ্যাঁ, আপনি যেটা পড়তেছেন বা এমন একটা ম্যানুয়াল ঘড়ি। তো আমি সবার আগে অল্প কিছুদিন সেল করছিলাম। কন্টেন্টটা যখন স্টার্ট করি না, আমি কন্টেন্টের মধ্যে আমি কন্টেন্ট করছি আর কি। এটার কন্টেন্ট যখন স্টার্ট করি আমি আস্তে করে একটা কাচের একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা জার আসছিল, ওটার মধ্যে আস্তে করে একটা ঘড়ি ছেড়ে দিছি, আরেকটা ঘড়ি দেখাই দিচ্ছি। এই যে ট্রাস্ট, এটা যে ওয়াটার প্রুফ, সো এটাও মার্কেটিং এর পার্ট। প্রোডাক্ট তো লাগবেই, ঘড়িটা বিক্রি করতে পারবেন কি পারবেন না এটা হলো ফার্স্ট রিসার্চ। দেন মার্কেটিংটাকে প্রপার না হলে এই ঘড়ি কাজ মানে করবে কি না। বলতে হবে, কাকে কাজ বলতে করবে হবে, আর সেটা বললে সে কি জন্য কিনবে, এই অ্যালাইনমেন্টটা আগে ক্লিয়ার হতে হবে। না হলে তো হবে না, কমিউনিকেশনটা ঠিক না হলে আলটিমেটলি সেলটা লস হয়, তখন না সেল হয় লস হয়। মানে মার্কেটিং ঠিক নাই, প্রোডাক্ট ঠিক আছে, হয়। বাট আপনার সেল হবে লস হবে। আর মার্কেটিং ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, দেন প্রফিট হবে। সিম্পল ক্যালকুলেশন। চমৎকার। আচ্ছা, ধরেন প্রোডাক্ট শুধু ভালো হলে কিন্তু তাহলে হচ্ছে না। না, তাহলে একটু মার্কেটিং শেখান মানুষদেরকে। এটা তো অনেক বড় পার্ট। অনেক বড় part। কিছুটা শেখাই। মানে ধরেন আমি একটা মানুষ নতুন ব্যবসা শুরু করব। আমি এটা নিশ বাছাই করলাম। আপনাদের ২ জনের বাইরে কিছু একটা নিশ আপনি ধরে দেন। যেটা ইচ্ছা। আচ্ছা, নতুন উদ্যোক্তার জন্য আমি একটু হ্যাঁ, আমরা কলম নিয়ে মার্কেটিং করে কলম নিয়ে দরকার নেই, কলমও না, আমি জাস্ট তার প্রোডাক্ট মানে আপনার ইউটিউবে কলমের মার্কেটিং দেখতে, দেখতে মানুষ বিরক্ত। বেশি হয়ে গেছে। Sell this pen. সেল মি দিস। Sell me this So, pen. নতুনদের জন্য একটা প্রোডাক্ট আছে, তার বা ২টা প্রোডাক্ট আছে। তার বুঝার দরকার কি জানেন? ওই প্রোডাক্টের মাস্টার ইউএসপি। মানে এত ডিটেইলিং আমি যাচ্ছি। Unique selling point. পয়েন্ট অফ দ্যাট প্রোডাক্ট। যে আপনি একদম, আমি একজন এক্সাম্পল হিসেবে প্রোডাক্ট নিয়ে আসি। আপনার ঘড়িটা কেন কিনছেন? এটা কিনছি কারণ এটার নাম রাডো। আর কোনো কারণ ব্র্যান্ড নাই। কিনছে। ব্র্যান্ড কিনছেন, লুকস এন্ড ফ্যাশন। লুকস এন্ড ফ্যাশন। লুকস এন্ড ফ্যাশন হচ্ছে আপনার রাডোর মধ্যে এটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, লুকস এন্ড ফ্যাশন হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য। এন্ড আপনার ক্যাপাবিলিটিতে আপনি রাডো পড়তে পারেন। দ্যাটস ওয়াই আপনার প্রেস্টিজিয়াস লেভেলটা ঠিক রাখতে আপনি রাডো কিনছেন। রাইট। তারা Right? পজিশনিং করছে আগে। এইটাই যে রাডো মানে হচ্ছে মোটামুটি ভালো। ইউএসপি কি? মানে গরিবদের মধ্যে একটু ভালো ব্র্যান্ড। রোলেক্স না কিন্তু। হ্যাঁ, না রোলেক্স না, আমি এটা বলতেছি না, ব্র্যান্ডও না, মানে হ্যাঁ। জাস্ট আপনি সবার আগে আপনার লুকসকে আপগ্রেড করতে চান চেষ্টা উইথ করি। ইউ স্ট্যাটাস। রাইট। ইউএসপি এটা। ভাই অ্যাপেল ওয়াচ পড়তেছে। কেন? লুকসের জন্য, টাইমের জন্য না। সো এটার ইউএসপি কি? হ্যাঁ, রাইট। যে যত বেটার এটাকে লুকস এন্ড এটার ফিচার, মানে এটার ব্র্যান্ড ভ্যালু। এবার আমারটা নন ব্র্যান্ড ধরেন। না ধরেন আমারটা নন ব্র্যান্ড এবং হচ্ছে আমি কেন পড়তেছি? লুকস নট ফর টাইম। তাহলে এটার ইউএসপি বাই ডিফল্ট সব জায়গায় দেখতেছেন সবার আগে আসতেছে ফ্যাশনটা। ইউএসপি, হ্যাঁ, ফ্যাশনটা। এবার আসেন যে শুটকি নিডস টাইপের ব্যাপারটা যদি ইউএসপি মানে কোন নিডটা ফিল আপ করবে? হ্যাঁ, কোনটা মাস্টার আচ্ছা। ইউএসপি লাগবে। হুম। মাস্টার ইউএসপি টাইম না, মাস্টার ইউএসপি রাডো না, মাস্টার ইউএসপি লুকস। রাইট। ভালো না লাগলে রাডো পড়তেন না। সুন্দর না, বাট রাডোর কি একটা একশো অপশন থেকে এটা নিয়েছে। সেটা আপনি যেটা সুন্দর লাগে না ওটা কি তাহলে কিনছেন? ব্র্যান্ডের মধ্যে থেকেও তো লুকসটা কিনছে। লুকসটা কিনেছে। এটাই সবার আগের মাস্টার ইউএসপি, দেন আসতেছে হচ্ছে এটার বাকি ফিচার্স এন্ড এটার ব্র্যান্ড ভ্যালু পরেরটা পরে, আগে হচ্ছে এটা। এবার আসেন যে আপনি ধরেন শুটকির কথা যদি বলি, আমি প্রোডাক্ট দিয়ে রিলেট করে বলতেছি যে আমাদের যেহেতু উদ্যোক্তা আসলে আমরা চাই আমরা চাই আর কি, আসলে আপনারাও চান, আমি বুঝে গেছি যে মানুষজন আসলে গড়ে উঠুক, সহজে ব্যস্ত বুঝতে থেকে শিখে যাক। হ্যাঁ, সেটাই। পুরো বাংলাদেশের সবাই উদ্যোক্তা হয়ে গেলেও কিন্তু কিছু যায় কোনো আসে না। সমস্যা নাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে আর আমাদের কাছে চাকরি উদ্যোক্তা হতে করবে। একটা জিনিস মানে মেইন লাগে, সেটা হচ্ছে সাহস সাহস। এবং এই যে চাপ নেওয়ার ক্ষমতা, রাইট। ধৈর্য। সো এটাই ইউএসপির। আরো যদি বলি, আরো একটু ডিফারেন্ট নিশে যদি যাই, শুটকি কেন খায়? ইউএসপি, মাস্টার ইউএসপি কি? টেস্ট। সেকেন্ডারি ইউএসপি সেফ। এই দুইটা নিয়ে কাজ করলেই হবে, বাকিটা অটো চলে আসবে। ওইটা নিয়ে আমরা কাজ করছি। ওটা নিয়ে কাজ করছি। মানে আপনি সবার আগে শুটকির যে বিশাল উইকনেস
সেফটি Safety. সেটাকে ওটা নিয়ে- বেশি ফোকাস কারণ মার্কেট গ্যাপ ছিল এটা আর হুম। ডেফিনেটলি আমি তো গ্যাপ দিই অনেকে মানে একটু নিজের কথা বলি হ্যাঁ, অনেকে হ্যাঁ। বলে যে জুবিয়ন এত ফাস্টেস্ট গ্রোয়িং রিয়েল এস্টেট ব্র্যান্ড কিভাবে হয়েছে আমরা শুধু একটা জিনিসকে নিয়ে কাজ করতেছি সেফ কনস্ট্রাকশন মোস্ট সেফেস্ট কনস্ট্রাকশন যেন হয় এবং অন টাইম হ্যান্ডওভার অর্থাৎ ট্রান্সপারেন্সি এই হুম, এই right. পার্টটা অর্থাৎ মার্কেটে যেটাতে উইকনেস আছে শুটকিতে মার্কেটে সবচেয়ে বড় উইকনেস হচ্ছে Transparency ছিল না। সেফটির Safety. অভাব Transparency ট্রান্সপারেন্সির ছিল না। অভাব রাইট আমি ট্রান্সপারেন্ট করছি ট্রান্সপারেন্ট করছেন মানুষ যে জানতো এই যে না। শুটকি এইটা এই যে আমি দিলাম এই যে দেখেন মানুষ প্রসেসই কখনো দেখে নাই Process-ই শুটকির দেখে প্রসেস নাই। আমি ক্লিয়ারলি বাংলাদেশে ফার্স্ট ফার্স্ট রিভিউ মানে আছে মানুষের সামনে নিয়ে আসছে So, আমরা একটু মার্কেটিং শিখলাম একটু বলো আচ্ছা, ভাই, ভাই, একটু শুনি। ভাই বলেন কম বাজেটে কম বাজেট মার্কেটিং মার্কেটিং মানে Market- একটা ছেলে শুরু করলো মার্কেটিং এর একটা টিপস দেন আমাদের। ৩,০০০ টাকা নিয়ে আপনার মতো তার তো বাজেট নাই আমার স্টোরিটা যখন ৩,০০০ ছিল তখন ২০২০ সাল ছিল তখন মার্কেট অপরচুনিটি ছিল অন্যরকম মার্কেটের গ্যাপ ছিল একরকম মার্কেটের ডিমান্ড ছিল একরকম বর্তমান ২০২৬ সাল এখন সেই সময় এসে আমি বলবো না ৩,০০০ টাকা হবে না কিন্তু ৩,০০০ টাকা আমি বলছি অ্যাড রান এখানে কি আসলে ধরেন ৩,০০০ টাকার চেয়ে বেশি ক্লিক করে নাই যে আপনি যেভাবে কন্টেন্টটা বানাচ্ছিলেন কক্সবাজার যাওয়া এই যে ধরেন হ্যাঁ, ডেফিনেটলি আমি তো সেটাই বললাম হ্যাঁ। ডেফিনেটলি আমার প্রসেসটা ডিফারেন্ট ছিল সবাই এসে শুটকি ওই সময় বিক্রি করছে করে নাই তা না কিন্তু যারা বিক্রি করছে আমি দেখছি রিসার্চ করে গ্যাপটা কোথায় সবাই শুটকি বিক্রি করছে সবার প্রশ্ন এটা হবে কিনা এটা আছে কিনা বিষ মুক্ত কিনা ডিডিটি মুক্ত কিনা লবণ মুক্ত কিনা এটা কি সেফ কিনা তারপরে তারা অ্যাডভান্স টাকা নিচ্ছিল আমি ঠিক এই গ্যাপটা দিয়ে আমি আমার ইউএসপি তৈরি করছি যখন হুম। আমাদের ইউএসপি কি ছিল অগ্রিম টাকা ছাড়াই তার মানে মার্কেটিং কম খরচে করার হ্যাঁ। প্রধান হাতিয়ার হচ্ছে মানে আপনি যেইভাবে মার্কেটিংটা করতে চাচ্ছেন এটা একটু গেরিলা মোডে হবে অর্থাৎ একটু সারপ্রাইজিং মোড রাইট গেরিলা মার্কেটিং এর অনেক টেকনিক আছে তার মধ্যে একটা আপনি কিন্তু একটা করেছেন সেটা হলো যে পুরো ব্যাপারটা সারপ্রাইজিং মানে Right. কেউ আসলে সবাই আসলে শুটকির দোকান দেখছে Right. শুটকি Background দেখছে দেখে নাই, শুটকি background খাইছে দেখে নাই। আপনি ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডে গেছেন গিয়ে ওইটাই মানুষ অটোমেটিক ট্রাস্ট করে ফেলছে খুব অল্প টাকায় মানে এই কম বাজেটে হ্যাঁ, বিজ্ঞাপনের একটা তো ভাইয়া করলো যেটা যে ভাইয়া হচ্ছে খুব ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টার্ট করছে যে কারণে অ্যাড আসলে ৩,০০০ টাকার হোক আর ২,০০০ টাকার হোক ইনস্ট্যান্ট ৩টা অর্ডার পেয়ে গেছে কারণ মানুষ আসলে তার পজিশনিংটাকে ট্রাস্ট করছে আমরা যেটাকে বলি যে ধরেন মানে অনেক দ্রুত দেখে ফেলছে আপনি কিছু অ্যাড করবেন কিনা যে আপনার কম খরচে মার্কেটিং মার্কেটিং এ কম খরচ বলতে একটা মিনিমাম কস্টিং তো লাগে। উনি যেমন $৩,০০০ বা হচ্ছে মার্কেটিং বাজেটে $৩,০০০ ঢুকাইছে। এখন বাজেট আসলেই কিন্তু ওরকম লাগে না। যদি আপনার এটা একদম আপনি যদি শিওর হন যে এই প্রোডাক্টটা খাবে, সেল হবে, ওটার ব্যাকগ্রাউন্ড আপনি রেডি করে ফেলছেন, ভাই যেমন রেডি করে ফেলছে। সো এরপর তো আপনি যতটুকু অ্যাবিলিটি আছে ভাইয়ের তখন ৩টা থেকে ১০টা সেল করার অ্যাবিলিটি। এখন যদি হয়তো সেম মার্কেটিং স্ট্র্যাটেজিতে উনি কি করতে জানেন? আমি ১০০ করব বা ২০০ করব। অলরেডি আমি যদি বলি আমার হুম। ছোট আমি বলতেছিলাম অন্য কোনো প্রোডাক্টে হ্যাঁ অলরেডি আমার অনগোয়িং আছে সেটা এখন আসলে ওই তখন ৩০০ সমান ছিল রাইট আর এখন যেটা মানে ১০০ ফিল দেন অতটা। না বাট নতুন করে শুরু করতে গেলে আপনি কি এটা বলবেন যে ধরেন আমরা ৩ জন ব্যবসায়ী বসে আছি একটা দোকান দিয়েছি ৩ জন তাহলে ৩ জন তো ব্যবসা করছি বা ব্যবসা শুরু করেছি একসাথেই একটা বাজারে তাহলে আমার কম খরচে মার্কেটিং এর প্রথম যে সিদ্ধান্ত নেওয়া যে আমি একটু খরচ করব মার্কেটিং এ কারণ মার্কেটিং এর খরচ কি আসলেই কখনো বেশি হয় আমার খরচ প্রশ্ন করলে তো হচ্ছে- রিটার্ন আসবেই আমার প্রশ্ন হচ্ছে আপনি খরচ কেন করবেন আচ্ছা ভাই খরচ তো করবেন কেন করবেন নাকি সেটা আমার জানতে হবে কেন করবো আসলে হ্যাঁ, আমি কেন আপনার করবো? কাছে জানতে চাচ্ছি হ্যাঁ কারণ কেন করবেন আপনার যদি ক্লিয়ার পারপাস ক্লিয়ার প্ল্যান ক্লিয়ার ভিশন না থাকে এ ধরেন আমি যখন বিজনেসটা শুরু করছি রাইট তো তখন তো ৬ বছর আগে তো হুম। তখন আমি জানতাম কি করব কি করতেছি কেন করতেছি কি জন্য করতেছি এই কারণে বললাম এই যে বললাম না যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কনসিস্টেন্সি আমাদের টিম ডিরেকশন একরকম আছে এবং রাইট নাও আছে কারণটা কি উদ্দেশ্য আমি জানতাম কি করব কারণ আমি এই ব্র্যান্ডটা নিয়ে নাকি একটা তো কম খরচে মার্কেটিং এর টেকনিকের ক্ষেত্রে যদি আমরা বলি যে মার্কেটিং যে করলেন আপনি করার কারণে কি কখনো এই খরচটা উঠে আসছে না ডেফিনেটলি উঠে তাহলে তার কম খরচই তো আপনাকে মার্কেটিং বলবো, করলেই তো কম খরচ আমি বুঝতে পারতেছি আপনি কোন দিকে কোশ্চেনটা করতেছেন। আমি হুম। একটু ট্রাই করি এটাকে ব্রেক ব্রেক করার হ্যাঁ আপনার দ্যাট টাইমের যে পজিশন ওই পজিশনে আপনাকে বাজেট দিলেও লস হবে। আমরা আমাদের অতীত যদি বলি হ্যাঁ। বা আমাদের উদ্যোক্তারা যারা আমাদেরকে শুনে বা আমাদের যারা ভাই ব্রাদার আছে সবাই কিন্তু সিমিলারলি আমাদের মতোই। এখন আমরা যা আছি এরকমই কাইন্ড অফ মাইন্ডসেট এবং হচ্ছে পজিশনটা হ্যাঁ। বাংলাদেশ মার্কেটে। মার্কেটে
লোকাল মার্কেট থেকে কিছু একটা টেনে ধরে নিয়ে আসছে, হালকা মার্কেটিং করে সেল করার চেষ্টা করছে। তখন যদি এইচএফ বা আমাদেরকে ১০০-১৫০ সেলের মতো পুঁজি দেওয়া হতো, আমরা ফল করতাম। পজিশনিং ওই- নাই আমার ওই পজিশন এবং ওইটা Right. নিয়ে ইউটিলাইজ করার মতো রিলিজ করতে সে পারতাম না। position- আমাদের কিছু কিন্তু আপনারা এখন যে হাজার হাজার সেল করছেন হুম। এইটুক আসার পেছনে এমন কোনো টেকনিক ছিল না যে একটা তো ভাই বলছে হুম। বা আর কি টেকনিক থাকতে পারে যে মানুষ কাজে লাগাবে যে কম খরচে মার্কেটিং? কম খরচে বলতে কি এটা অ্যাকাউন্ট মানে এখানে আবার ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার আছে, হ্যাঁ। ক্যালকুলেশনের ব্যাপার আছে যে আমি কোন স্টেজে গিয়ে কতটুকু প্রত্যেক আছে না উইকলি প্ল্যান, ধরেন আমি একটা উইকলি প্ল্যান করলাম যে এই সপ্তাহে আমি এটা এতটুকু সেল করব, আগামী সপ্তাহে আমি ট্রাই করব 2টা-3টা করে পার ডে বাড়ানো, মানে এরকম একটা প্ল্যানিং হইতে পারে। অথবা আপনি ধরেন লিড কনভার্সনের ব্যাপার জানা থাকছে। মার্কেটিং করার তো অনেকগুলো ওয়ে আছে। গেরিলা মার্কেটিং তো একটা আমরা বললাম যে সব ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং কম খরচে, কারণ হুম। আপনার রাইট আমি এগুলো 10 লাখ যাচ্ছিলাম, অডিয়েন্স আছে, হ্যাঁ। আমি আপনাকে 20,000 টাকা দিলাম, হ্যাঁ। ওই 20,000 ডলারে আমি যেই মানে আমার ব্র্যান্ড পজিশনিং না তার করতে চেয়ে পারবো, বেশি হয়ে যাবে। তার থেকে বেশি হবে। বেশি হতে Right. পারে। আবার ব্যাপার আছে এটা গেল একটা ইনফ্লুয়েন্সার হ্যাঁ, মার্কেটিং। influencer marketing। এরপরে ধরেন আমার তিনজনের 3টা শপ আছে, একজন একটা বড় বেলুন ঝুলাই দিল। হ্যাঁ, একটা বেলুনের Offline। দাম হয়তো বা 100 টাকা। এই বেলুনটা দেখে তার দোকানে বেশি যেমন আসতেছে। আপনার এই কথা শুনে আমার একটা হুম। ক্লিয়ার আমি একটা স্টোরি বলি। চায়নাতে যখন গেলাম, হুম। একটা সিলভার শপ আছে, হুম। বুঝতে পারছেন? তো সিলভার শপটাতে ওরা সামনে এত সুন্দর করে ডেকোরেশন করছে, ধোয়া টোয়া স্মোকি করে, আপনি বুঝবেনই না এটা সিলভার শপ। হুম। বুঝতে পারছেন? আমি ঢুকলাম, কি ব্যাপার, ভেতরে ঢুকে দেখি ওয়াও কত সুন্দর করে তারা সিলভার শপ, গোল্ডের যেমন আমাদের বাংলাদেশে সব আছে, ওদের ওখানে সিলভার শপ অনেক সুন্দর করে মার্কেটিং করে রাখছে। তাহলে আসলে দেখেন ওরা যে মানে আপনার এই Presentation- প্রেজেন্টেশনে বাধ্য হয়েছেন আপনি। একটা পুতুল ছিল যে এইভাবে ডান্স করতেছে, মানে অ্যাট্রাকশন নিছে আপনার, যেটারে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন যদি বলি, আমরা স্ক্রল করি, হুক করা। তো ওই অফলাইন কাস্টমাররা Exactly. হেঁটে যাচ্ছিল, হুক করছে। তো হুকটা হচ্ছে ম্যাটার। হুকের পরে কি করছে? না এখন ধরেন একজন এই জামশেদ মজুমদার ভাইয়ের কথা বলি, তারে ফলো করে হুক করলে কিন্তু আর হবে না। না। জামশেদ মজুমদার তার একজন strategy টুকটাকের স্টাইলে আরেকজন কপি করলে হবে না। তার মানে নিজের একটা আলাদা কিছু। আপনাকে Port রিসার্চ বানাইতে করতে হবে। হবে। আমি সেই কথা ফার্স্টে বলছি। Right. যেমন আমি হুকটা করছি কি দিয়ে শুরুতে, কারণ আমি মার্কেট রিসার্চ করে দেখছি যে কাস্টমারের কোন জিনিসটা দিলে অ্যাকসেপ্ট করবে। আমি একটা স্টোরি বলি, কম খরচে মার্কেটিং এর কথা জি। বলতেছেন তো, এটা হচ্ছে সব প্রোডাক্টেই যে কম খরচে মার্কেটিং করা যাবে ব্যাপারটা তা না। নতুন উদ্যোক্তা ছোট উদ্যোক্তা অল্প সেল করতে চায়। এরপর আমাদের কিছু গ্রুপ আছে, রিলেভেন্ট গ্রুপ, আমরা দেখলাম যে অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং দিয়েও এত সেল করা যাবে না, সে ফ্রিতে যে সেলটা করছে। রিসেন্টলি দেখেছিলাম একটা ফুড রিলেটেড মাশরুমের একটা কমিউনিটি, তারপর ক্লথিং এর কিছু গার্মেন্টস কমিউনিটি, এইসব কমিউনিটিতে সে শুধু পোস্ট দিছে আজকে আলহামদুলিল্লাহ এত কেজি উঠালাম, কার কার লাগবে ঢাকা সিটির মধ্যে, কমেন্ট আসছে ৮০-৯০টা, তার কাছে ৮০-১৫ কেজি আজকের প্রোডাকশন। তাহলে ৮০-৯০টা, দ্যাট মিনস আগামী ২-৩ দিনের প্রোডাক্ট হয়তো সেল করে ফেলতে পারবে। ওর এটা একদিনের কমেন্ট এবং প্রত্যেক দিন থাকবে। এখন আমার দরকার তো ওই যে কমিউনিটি, সে কিন্তু ফ্রি মার্কেটিং এ তার পুরো প্রোডাকশন ডান। কিন্তু আমার এখানে একটা সে আছে, জি। কিন্তু এটা আসলে ডিপেন্ড করে, বুঝছেন? কারণ ধরেন আমি কেন ডিপেন্ড করে, ধরেন আপনি আপনার জুবিয়ন নিয়ে আপনার না আমি এটা fixed cost আছে না, হ্যাঁ রাইট। সেম ভাবে আমার একটা ফিক্সড কস্ট আছে না। এখন আমি যদি মার্কেটিং কম খরচে করতে যাই, হবে না। মানে ধরেন আমি যদি শুরুতে আমি একজন, মানে যেহেতু আমরা নতুন উদ্যোক্তা বা না আমরা ongoing আসলে উদ্যোক্তাদের কথা মার্কেটিং বলছি। কম খরচের লোকদের নিয়েই বলতে চাচ্ছি আসলে। Okay, fine, আমি সেটাই বলি। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনার কাছে চলে আসতেছি। একটা ছেলে আমার পরিচিত যে আমার থেকে 2টা অ্যাপার্টমেন্ট কিনছে। Okay. এবং তার কাছ থেকে সে আমাকে ছাড়া আরো 2টা অ্যাপার্টমেন্ট কিনছে। তার কাজটা কি আপনি জানেন? খুবই ফানি। সে হচ্ছে পুরো পৃথিবীর বিভিন্ন গ্রুপে, হেলথ গ্রুপে বাংলাদেশি মেডিসিন বিক্রি করে। একটা মেডিসিন বাংলাদেশে পাওয়া যায় এই দামে, সে এটা ধরেন আমেরিকা, ইউএসএ বিভিন্ন দেশে সে শুধু কিনে পাঠায় দেয়। এবং প্রোভাইড করে। সার্ভিসটা প্রোভাইড করে এবং এটা অনেক এক্সপেন্সিভ মেডিসিন, অথবা ধরেন কখনো কখনো ইন্ডিয়া থেকেও হয়তো বা পাওয়া যায়, বাংলাদেশে এনে দেয়। রাইট। চায়নায় পাওয়া যায়, ইন্ডিয়া দিয়ে। এই কাজটা শুধু করে এবং তার কোনো এ টু জেড পুরো স্টার্টের গল্পটা আমি শুনছি, পুরোটাই হচ্ছে সে আর তার বউ মিলে একজন আরেকজনকে প্রুফ করছে অনলাইনে একটা গ্রুপে যে সে ঠিক আছে। ওকে। মানে একজন আরেকজনকে প্রুফ করছে কিন্তু বুঝতে দেয় না কাউকে। এবং ওই গ্রুপটা খুব অথেন্টিক গ্রুপ, ও শুধু ওইটাকে ক্র্যাক করতে পারছে, অথেন্টিক গ্রুপটাকে টেকনিক্যালি ক্র্যাক করতে পারছে। এখন তো 4টা অ্যাপার্টমেন্ট। আপনি পয়েন্টটা বুঝতে পারছেন? তার মানে আপনি যদি অ্যাড করেন, তো আমি আসলে যেটা বলছি, মানে আমি কিন্তু বলতে চাচ্ছি যে just ভাবনার দুয়ারগুলো খুলে দিলাম আমি আমরা। ক্লিয়ারই বলি যে ধরেন একজন উদ্যোক্তা সে একা সিঙ্গেল, সে শুরু করতেছে, রাইট? তো যখন সে শুরু করবে তখন বললাম তার আসলে কোনো ফিক্সড কস্ট নাই,
তার ডিমান্ড কি আছে সেই জানে। দেখা গেল অনেকে শুরু করে আমার মাসে 10,000 টাকা নিজের পকেট খরচ হলে হবে, তাহলে এটা তার একটা ডিমান্ড। আবার অনেকে একজন সিঙ্গেল উদ্যোক্তা শুরু করে কিন্তু তার মাসে 1 লাখ লাগবে, 10,000-এ হবে না। তাহলে 1 লাখের স্টেপ আর 10,000-এর স্টেপ কি সেম? মানুষ তো একজনই, সেও শুরু করতেছে, রাইট? যে 1 লাখের স্টেপ নিছে তাইলে তার মুভটা হবে আলাদা, তার সেট আপটা হবে আলাদা, কারণ সে মিনিমাম তার সাথে আরো 2 জনকে তার রাখা লাগবে, কারণ না হলে তো 1 লাখ করতে পারবে না। তো 2 জন যখন সে রাখবে তখন তার মাথায় ভালো একটা কস্টিং আসলো। ধরেন 30,000 টাকা একটা ফিক্স কস্ট, কিচ্ছু নাই, কিন্তু দুইটা মানুষ তো আছে, এই দুইটা তার মাথার একটা প্রেশার, চাপ। এই 30,000 টাকা তুলতে গেলে তাকে ক্যালকুলেট করতে হবে আমার পার ডে কয়টা সেল লাগবে। সেই সেল যদি তার ওই যে আপনি বললেন না গ্রুপিং মার্কেটিং, ওইটা দিয়ে যদি এসে যায় এবং তার সাথে তাহলেও সম্ভব না। কিন্তু আপনার তো 1 লাখে প্রতিদিন লাগবে 10টা, মানে 10টা হবে না, আপনার 100 সেল লাগবে। তখন তো এই 2 জন ডেলিগেট করা হবে যে তুমি 50টা তুমি অর্ডার এনে তোমাকে দিতে হবে। কারণ এই অর্ডার যদি ওর কাছে না আসে করবে কি করে? তাহলে এটা তো আপনি অফলাইনে করে মানে ইনসিকিউর আপনার হয়ে যাচ্ছে, আপনার তখন এই টাকা তুলতে পারবেন না। তখন তো আপনাকে একটা প্রপার প্ল্যান, প্রপার একটা মার্কেটিং বাজেট, প্রপার একটা স্ট্র্যাটেজি আপনি প্ল্যানিং করে যদি না বাজেটিং করেন, না যদি এক্সপেন্স করেন, লিডই আসবে না, লিড আসলে সেল হবে না, সেল না আসলে মাস শেষে ওই আপনার 30,000 টাকা আপনি দিবেন কোথা থেকে, তখন ওই টেনশনেই তো আর ঘুমাতে পারবে না। কারণ এই 30,000 তো আমার 30 লাখের সমান, আমাদের শুরুর দিকের কথা। কারণ আমাদের একটা ফ্ল্যাট নিছি আমরা, একটা অফিস যখন শুরুতে নেই, আমার মনে হয়েছে অফিস ভাড়া দিব কি করে, মাথায় ঘুরে বুঝছেন না? এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো অফিস, বাট আমার কথা তখন তো মনে হয়েছে, আমার কথা ওই দ্যাট টাইম। তো তাকে ওই ক্যালকুলেশন আগে তার ডিমান্ডের উপর আসলে ডিপেন্ড করবে যে সে কি ওয়েতে কিভাবে ফ্রি মার্কেটিং করবে নাকি পেইড মার্কেটিং করবে, অল ডিপেন্ড হচ্ছে তার। আর যদি অ্যাড করি এখানে, সিম্পল যদি একটা ছেলে বা একদম একদম নতুনরা ধরেন পেইড মার্কেটিং ইস্যু করতেছে অথবা ফ্রির কোনো একটা রাস্তা পাইছে, তার এটা দিলেই হয়, ওই 10টা 12টা করে সেল করতেছে, 15টা করে, এইটাই 2-1 মাস কন্টিনিউ করুক। একদম যদি সরাসরি বলে দেই দেন সে কনফিডেন্স পাবে, সে 20-30টা উঠে যাবে, 50টা উঠে যাবে। রাইট, আগে করুক ভাই, মানে এটাই হচ্ছে তার জন্য কম খরচে আমি ধরে রাখি এটা। এইটা থেকেই আস্তে আস্তে যাওয়াটাই হলো কম খরচে মার্কেটিং। আর আরেকটা জিনিস অ্যাড করব, আমি আমার দর্শকদেরকে প্রায় বলি যে মানে আমি গালিও খাইছি কয়েকবার যে বাবার টাকায় শুরু করা যাবে না, অনেক টাকায় শুরু করা যাবে না, 1 লাখ টাকা গেইনের প্ল্যান নিয়ে শুরু করা যাবে না। কিন্তু ভাইয়া যেটা বলছে, আপনাদের সাপোর্টার আছে এখানে, হ্যাঁ, মানে বেশি টাকা দিয়ে শুরু করা যাবে, স্বপ্ন দেখা যাবে, আসলে যাবে। কিন্তু যদি আপনার কারো কাছে 1 লাখ টাকা আর 1,000 টাকা সমান, কিরকম ধরেন একজনের 1 লাখ টাকা 3 বার খরচ করে বা 1 কোটি টাকাও 3 বার খরচ করে এটাকে আবার রিকভার করা যদি পয়সা থাকে, হোয়াই নট, সে ট্রাই করুক না অনেক কিছু। কিন্তু আপনার কোনো কিছু নাই, আপনি 1,000 টাকা দিয়ে যে আমাদের আজকের এত বড় সাকসেস স্টোরি হালাল ফুড টুকটাক বা এই যে নূর এক্সক্লুসিভের মতো আপনার ব্র্যান্ডও হইতে পারে 2,000, 5,000, 10,000, 20,000, কেন আপনি ওইটাও ট্রাই করবেন না? কেন আসলে এই যে আপনার নিজের টাকা আর বাপের টাকার মধ্যে পার্থক্যটা একটু আমার মনে হয় একটু আমি ভাঙতে পারি। জি, সেটা হচ্ছে দেখেন, আপনি যখন আমাকে বাপ যখন আমাকে 10 লাখ টাকা দিবে, আপনি কি গালি খেতে চাচ্ছেন আমার আমার আমি র কথা বলে যদি কেউ যদি ফিল করে খালি দিবে, বাট আমি যা বলবো গালি দেবে না। খালি দিতে পারে না, আশা করি। বাবার কারণ টাকা আর বা ছেলে নিজের বাপের টাকা টাকা খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি বাপের টাকা কখন নিবেন, কোন পজিশনে নিবেন, আগে এটা বুঝতে হবে। রাইট। আপনি 10 লাখ টাকা কখনো নিজে কি ওন করছেন, ইনকাম করছেন না করেন নাই? আগে আমার এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে। যদি বলেন নো, তাহলে আপনি ওই 10 লাখ টাকা ধরে রাখার ক্ষমতাই আপনার নাই। কারণ কেন নাই? কারণ আপনি 10 লাখ টাকা নেওয়ার পরে আপনি তো বুঝবেন না ওটাকে কোন প্রসেসে কিভাবে ইনভেস্ট করার পর ওটা ফিরে আসবে। কারণ আপনি তো 10 লাখ টাকা কোনো ফিরে আনার নাই, ইনকাম করেন নাই। আপনি আমাকে যদি দেন, আমার লেভেল অনুযায়ী আমি পারবো। আমার একটা লেভেল আছে না? আপনি যদি আমাকে বলেন জুবিয়ন আছে ভাই, আপনি কালকে থেকে আমি আপনাকে টাকা দিচ্ছি, করেন, পারবো না ভাই। ছোট্ট আরেকটা কারণ কেন পারবো না ভাই? ওই যে আমার ওই লেভেল আমি যাই নাই, আমার ক্যাপাবিলিটি, আমার লেভেল এবং আমার ওই যে থট প্রসেস চিন্তাই করতে পারবে না, কারণ আমি ওই লেভেলে যাই না। এখন আমার যখন আমি আমার প্রসেসে আসি, আমি স্ক্র্যাচ থেকে যতটুক বিল্ড করছি ওই প্রসেসে আমি 10 বার ভেঙে 10 বার ব্যাক করার ক্ষমতা রাখি। আমি জানি এই যে আমি রিস্ক 10 বার নিব, ফেল হলে কি রিকভার, তখন বাপের 10 লাখ টাকা ঢুকলেও কিন্তু না, 10 গুণ হওয়ার সুযোগ আছে, ব্যাক করে নিয়ে আসার আপনার সামর্থ্য। আপনার সেই ব্যাক করার মতো চমৎকার বলেছেন। কিন্তু আপনার যদি না থাকে আপনি তখন বিপদে পড়বেন। এখানে একটা পয়েন্ট কোনটা কেন হয় না, ভাইয়ের পয়েন্টটার সাথে অ্যাড করি, হয় না হচ্ছে সে 10 লাখ আনছে, তার এবিলিটি হচ্ছে ডেইলি 5-6টা সেল করা, কথার কথা অনলাইন উদ্যোক্তার কথাই বলছি, বা হচ্ছে অল্প লেটস সে 5টা সেল করতে গেলে 1 লাখ টাকা লাগে। আবার এমন একটা মজার প্যারাডক্স আছে, চাইলেও বিজনেসে প্রথম দিন 5টার বেশি, 2টার বেশি, 3টার বেশি, 10টার বেশি সেল করা সম্ভব, যতই নলেজ থাক, একটা প্রসেস ল্যাডার, স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা আরেকটা বার্নিং কোশ্চেনে যাই,
জি। মানে সবাই খুব মজা পাচ্ছে আমি নিশ্চিত। এতক্ষণ পর্যন্ত যারা দেখছে আর শেষ না করে উঠবে না। আপনারা খুব ভালো বলতেছেন। ইনশাআল্লাহ। ১ম ৬ মাস সবচেয়ে মেইন চ্যালেঞ্জ গুলা কি আরকি? মানে শুরু করলাম আমি অনলাইন বিজনেস। আমার ১ম ৬ মাসে কি মাথায় রাখতেই হবে? সবার আগে তো হলো কনফিডেন্স। বড় চ্যালেঞ্জটাই হচ্ছে কনফিডেন্স। ১ম দিকে ৬ মাস মানে হচ্ছে নতুন উদ্যোক্তা তাদের হুম। কনফিডেন্স একদমই থাকে না। মানে আমি আজকে এবং কালকে প্রত্যেকদিন কনফিডেন্স ভাঙতে থাকে। আজকে সেল হইছে কালকে হয় নাই। সো ১ম ৬ মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইরকম হয়। মানে এত বেশি আপ ডাউন করে কারণ আমার তো এত কনফিডেন্স এত এক্সপেরিয়েন্স নাই, এটা হয়। দ্বিতীয় হচ্ছে মানি মানে টাকা যেটা ধরে রাখা যায় না। ১ম দিকে বুঝা যায় না যে আমার আসলে কি আছে কি নাই আমি ক্যালকুলেট করতে পারতেছি না। কারণ হচ্ছে আমার ক্যাশ ফ্লোটা ওইভাবে হয় না কারণ আমি কনসিস্টেন্সিতে সেল রাখতে পারি না। এটা একটা বড় চ্যালেঞ্জ। ভাই নোট করতেছে। আপনি আরো কয়েকটা নোট করেন ভাই। ১০ টা বললেও সমস্যা নাই। ধৈর্য। আচ্ছা, ওফ! ধৈর্য। কারণ প্রতিদিন সকালবেলায় আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে কখন ঘুমাইতে যাব তার কোনো টাইম ছিল না। মানে সারাদিন রোবটিক লাইফ মানে কিভাবে আসলে এটা অনেকের ধৈর্য কুলায় না। মানে মানে এটাই হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। কারণ আপনার ধৈর্য থাকা লাগবে ওই পরিমাণ। কোন রুটিন, বড় কিচ্ছু নাই। কথা, মানে হ্যাঁ। সকালবেলায় এইসব চলবে না ভাই। ঘুম থেকে কাস্টমার ফোন চলবে না। দিছে, ভাই কাস্টমার ফোন দিছে, ঘুমায় আছি। হুম। হ্যাঁ, ওই ঘুম থেকে উঠে গেছি লাফ দিয়ে। ভাই মনে হচ্ছে ফ্রেশ মোডে কথা বলতেছে। ফ্রেশ মোডে। আবার রাত ৩টা বাজে। চিন্তা করেন হুম। আমাদের কল আসছে রাত ৩টা বাজে। ওই সময় কাস্টমারের সাথে কথা বললাম। তাহলে ভাই ঘুমের টাইম বুঝছেন তো? এরপরে প্যাকেজিং, ডেলিভারি মানে সবকিছু মিলে মানে এই যে সারাটা দিন যাচ্ছে ভাই। এই যে নিজের স্ত্রীর বেলা চলছে। কাস্টমার রাত ৩টা বাজে ফোন করছে এক্সপ্লেনার দিয়ে এটা কিন্তু বিদেশ থেকেও হইতে পারে। হ্যাঁ, উনি তো ওনার লাইফের কল দিছে, হ্যাঁ? উনি জানে যে উনি ভুলেই গেছে যে বাংলাদেশে রাত ৩টা বাজে। আবার জি, আমরা কেরি। আমরা চ্যালেঞ্জে থাকি। হ্যাঁ, আপনার কাছে আসতেছি। সবথেকে বড় কথা হচ্ছে ভাই ধৈর্য। মানে এই ধৈর্য যদি না থাকে তার ধৈর্যের পরে বলেন আরেকটা ভাই। ধৈর্য তো বললাম ধৈর্য মানে তার একেবারে ১ম দিকে ট্রিমেন্ডাস লেভেলের ধৈর্য লাগবে। এটাই। তার কোনো হেলথ এবং কোনো কিছু নিয়ে ১ম দিকে খুব বেশি ভাবার সুযোগ না। আমার অনেক দিন একটা ছবি দেখলে বোঝা যায়। দিন। আমার ছোট ভাই অনেকের একটা ছবি দেখলে আপনারা বুঝবেন। ও আমাদের স্টোরিতে যদি দেখে থাকেন ওই ছবিটা আছে। ওর চুল পাগল অবস্থা। শুকায় গেছে। ঠিক আছে? আমার মনে হয় এরপর হচ্ছে আমরা কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি। ৬টা মাস বললেন না? এই ৬টা মাস কিচ্ছু পাবেন না। কিচ্ছু পাবেন না। আমি শুধু এটা দিয়েই বলতে যেতে আমি হবে। ভাবছি আপনি মিস করে যান কিনা। Consistency। কিচ্ছু পাবেন না। না, কিচ্ছু এটা পাবেন না। মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ ১ম ৬ মাস ইউ উইল নট ক্যালকুলেট যে আমি এইটা পাইতে পারি, এইটা দিলাম, ভাই আমি এইটুক আপনার কষ্ট লজিকে করলাম। কথা বলি। আপনি হ্যাঁ। তো বিল্ডিং করেন, রাইট? হুম। আপনার বিল্ডিং এর বেসমেন্টে যখন টাইম দেন হুম। কিছু ভিজিবিলিটি আসে? নাথিং। ওইটা যদি ঠিক না আপনার উপরে টিকবে? না। That's টাকা it। কিন্তু এবং অনেক মজার চলে ব্যাপার গেছে। হচ্ছে দেখা যায় মজার না। ব্যাপার হচ্ছে ধরেন কোন বিল্ডিং এ যদি ৩টা বেসমেন্ট থাকে, ৪টা বেসমেন্ট থাকে, হুম। তাহলে ১ বছর আপনি ২০ কোটি টাকার কাজ করে ফেলছেন, ৩০ কোটি টাকার কাজ করে ফেলছেন, ১৫ কোটি টাকার কাজ করে ফেলছেন। ১ বছর ধরে করে ফেলছেন। এটাই। কিছুই নাই। কিছুই দেখা যাবে ভিজিবিলিটি না। নাই। এবং কালকে যদি ভরাট করে দেন মাটির সমান, সমান। কিচ্ছু নাই। এইটাই। টাকাটা নিচে চলে গেছে। এইটাই হচ্ছে সেই ব্যাপারটা। সো এই বিল্ডিংটা যত বড় তার ফাউন্ডেশনে তত বেশি টাকা এবং তত বেশি গোপন থাকতেছে। হুম। তত বেশি ভিতরেও ঢুকতেছে। দ্যাটস ওয়াই আজকে আপনি আমার এই যে হালাল ফুড দেখছেন, দ্যাট দ্য মেইন রিজন। ওই সময় ইনভেস্টমেন্ট, কনসিস্টেন্সি, তো কনসিস্টেন্সি That's আর পরে আমরা ৬ মাসের চ্যালেঞ্জ কয়টা এরপর হচ্ছে বলছি? বিলিভ। ওই Believe নিজের করতে পরে হবে, যদি আচ্ছা। বিশ্বাস, নিজের কিছুটা পরে। কনফিডেন্সের কাছাকাছি। মানে হ্যাঁ। কনফিডেন্স তো এক জিনিস, ওটা তো মাস্ট লাগবে। আচ্ছা। আত্মবিশ্বাসী আর একটা নিজেকে বিশ্বাস করা। ওকে। সেলফ বিলিভ। ধরেন আমি একটা সিদ্ধান্ত নিছি, এটা আমি নিছি। আমাকে মানে নিজেকে আমরা বলি যে believe কনফিডেন্স করতে হচ্ছে হবে। ৩ প্রকার। একটা হচ্ছে ওন্ড কনফিডেন্স, একটা হচ্ছে ফেক কনফিডেন্স, আরেকটা হচ্ছে একদম মানে স্পেসিফিক কনফিডেন্স। ফেক কনফিডেন্স হচ্ছে এত বড় বৃত্ত, সবকিছুতে কনফিডেন্ট। স্পেসিফিক কনফিডেন্স হচ্ছে আপনি খুব ভালো বলেন, কিন্তু আপনি হয়তোবা নাচতে পারেন না। হুম। বা অনেকে খুব ভালো নাচে কিন্তু বলতে পারে না। সো সে খুব নাচার সময় খুব কনফিডেন্ট, বলার সময় তার কনফিডেন্স থাকে না। সো এটা স্পেসিফিক কনফিডেন্স। আরেকটা হচ্ছে ওন কনফিডেন্স, যেটা আপনি বলছেন বিলিভ। বিলিভ। মানে আমি এত পরিমাণ এত স্ক্র্যাচ করে, এত কিছু করে, এত পরিমাণ নিজেকে ঝালাই করছি যে এই কনফিডেন্সটা আমি ওন করি। যেমন আমাদের হচ্ছে এবং অনেক বিষয়ে আমি কনফিডেন্ট থাকি। আমি যতগুলা এই পর্যন্ত সবকিছুতে থাকি। ডিসিশন মেক করছি, সবগুলা কোনোটার ভিজিবিলিটি আগে দেখি নাই। প্রত্যেকটা আমি আমার মাইন্ডে আমার নিজের উপরে বিলিভ ছিল, আমি করে ফেলছি। করে ফেলার পরে বললাম ওই জায়গাগুলো সব রিকভার করছি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি যখন আমাদের ৩ জন আমরা হচ্ছি পার্টনার, তা আমার মনে আছে আমি যে কোনো ডিসিশন দিলে আমাকে অনেক আশাবল বলতো, আপনি ওকে ডান। আর একটা কথা বলতো না। এই জিনিসটা আমাদের সবচেয়ে কারণ বিলিভ যে ভাইয়া বলছে যখন ডান। আর তারা শুধুমাত্র যেগুলো বলতো প্রথম ৬ মাসে পার্টনার যদি থাকে, হুম। এখানে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম আপনার মাধ্যমে।
পার্টনারদের মধ্যে একটা লিডারশিপ মেনে নিতে হবে প্রথম 6 Right. মাসে। একটু ভুল হোক, শুদ্ধ এটা হোক। অনেক বড় পার্ট ভাই। অনেক বড় পার্টনার part. মানে এটা অনেক বড় পার্ট। এটার মধ্যে আসলে অনেক মানে কিছু আছে। প্রতিবার কোশ্চেন, এই রিজ ভাই এটা করলেন সেটা করলেন, এটা না করব না, আচ্ছা কি করা যায়, এই তাহলে তো আর হতো না এতদিন। পার্টনার হলে ভাই হ্যাঁ। ফার্স্টে হলো ট্রাস্ট আর দ্বিতীয়ত ট্রান্সপারেন্সি থাকতে হবে। ট্রান্সপারেন্সি থাকতে হবে, আর পার্টনারটাও সেরকম লিডারশিপ থাকতে হবে, রাইট? ট্রাস্ট না থাকলে আপনার কাছে আসলে আসতেছে কিন্তু ভাই আরো কিছু পয়েন্ট। প্রথম 6 মাসের চ্যালেঞ্জে আছি আমরা। হ্যাঁ। আছে ভাই ৩টা বলছে, আমারটার সাথে কিছুটা মিলছে প্রথমটা। যেমন আমি কনফিডেন্সের বললাম, তো ওইটাই ওই কনসিস্টেন্সি, কনফিডেন্স ছাড়া হবে না। মানে কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে কনফিডেন্স লাগবে। আর এটা ধরে না রাখতে পারলে পরের বিলিভ তো ভেঙে যাবে অটো। ধৈর্যও লাগবে। হ্যাঁ, এটা হয় না। ওই যে ভাই শুরুতে আমরা একটা কথা বললাম না, ভিশন। যদি কারো ভিশন ক্লিয়ার থাকে, তার বিলিভ ঠিক থাকবে, তার কনসিস্টেন্সি থাকবে। আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ভিশন আর মিশন কি? হোয়াট ইউ আর ডুইং ইন দ্য বেসমেন্ট এন্ড আপনার ভিশন হচ্ছে আই এম সিইং দ্য তো যার ভিশন হচ্ছে 20 তলা building। 60 ইয়ার্স এট লিস্ট, সে 6 মাসে হারাবে না। হারাবে না। ভিশনটা যদি ক্লিয়ার না থাকে ভাই, হ্যাঁ। আর এগার টু ডু, আপনি এগার টু ডু বলতে কি, করি না দেখি না, একটু বড়লোক হলে তো ভালোই লাগবে, একটু টাকা কামালে তো ভালো লাগবে, উদ্যোক্তা ভাব, এদের হবে না। আমার কি আসলে নিড, আমি কি আসলে হতে চাই, এইটা নিজের ভিতরে যখন থাকবে না, তখন 6 মাস, প্রথম 6 মাস ওভারকাম করা যাবে, 1 বছর ওভারকাম করা যাবে। Right. আদারওয়াইজ কি হয় জানেন, ফেক উদ্যোক্তা ক্রিয়েট হয় কিছু। আচ্ছা চাকরি বাকরি করতেছি, আচ্ছা 20-30 হাজার টাকা দিয়ে একটু ট্রাই করে দেখি তো। এমন আমাদের বহুত আছে ভাই আমাদের সাথে। আচ্ছা 6 মাস পার করে ফেলছেন, এখন বলেন সবচেয়ে বেশি টাকা লস করছেন কোথায়? সবচেয়ে বেশি টাকা লস করেছি রং কিছু ডিসিশনে। একটু বলে দেন না যাতে রং ডিসিশন বলতে এক্সপেরিমেন্টাল আর কি, এক্সপেরিমেন্টাল যে আছে না, করা উচিত ছিল এরকম রং। না করা উচিত বলতে কি, এটাও ভাই সবকিছুরই ভালো দিক পার্ট অফ আছে। লার্নিং। আপনি যেটাতে অনেক বড় ক্ষতি হয়েছে আপনার বা আমার, সেটা কিন্তু একটা বড় লার্নিং। কেমনে? এটা দিয়ে আপনি ভবিষ্যতে আর ভুল করবেন না। এটা আপনার ফিউচারের জন্য বেটার। আর যদি ইনভেস্টমেন্ট আর কি। দেখেন এখানে এখানে এমনি কোনো লসের জায়গা আছে যে এটা আসলে এই বিজনেসে এই টাকা, আমি একটু অন্যভাবে যদি ঘুরিয়ে বলি প্রশ্নটা, অনলাইন বিজনেস আমি করব, এই জায়গায় কিছু লস মেনে নিতে হবে, মাথায় রাখতে হবে আর কি। এটা আমরা মিনিমাইজ করে চলি। আমরা সেটা আগে কোন পড়ছি। কোন জায়গায় হতে পারে এটা লস? হতে পারে কি, রং প্রোডাক্ট সিলেকশনে হয় অনেক সময়। রং প্রোডাক্ট। Wrong আমি কিন্তু চাচ্ছি যে খুব মানে মানুষ যেন সবচেয়ে বেশি হয় deep এটা। বুঝতে পারে। 4টা-5টা প্রোডাক্ট লাইন ঢুকাই ফেলছে। এইচএফএ কত 100-র উপরে প্রোডাক্ট লাইন আছে ধরেন। আমারও এসকিউ যদি চিন্তা করেন 300-400-র উপরে একটা করে কমে। কারণ গত ঈদের পাঞ্জাবি কিন্তু এখন আর নাই। তো এসকিউ কমতেছে। ফ্যাশন তো ভয়ঙ্কর, ট্রেন্ড এত চেঞ্জ হয়। ফুড তো তাও ধরেন এখনো বালাচক ওই যে খাইছিলাম, আজকে যদি দিয়ে দেয় খাইতে পারবো, ভালো লাগবে। কিন্তু ওই কাপড় তো ধরেন মানে রেগুলার ভাই প্রতি মাসে আমার কালকে আমার একজন কমেন্ট করছে যে ভাই আপনার এই কাপড় চেঞ্জ করেন, একই রকম লাগে সবসময়। আমাকে হাল্লা এজ এ বিজনেস করতে গেলে আমার 1টা 5টা 7টা প্রোডাক্ট, এর মধ্যে রং প্রোডাক্ট সিলেকশনে হচ্ছে একটা লস হয়। তো এইটাকে আমরা মিনিমাইজ রং প্রোডাক্টস কম সিলেক্ট করতে হবে, কম না ভাই, আসলে চেষ্টা করতে হবে। আসলে কি এটার মধ্যে যতটুকু মিনিমাইজ করা যায় টেস্ট। আর কি, আর কোথায় লস করি? আর করি হচ্ছে আমরা টিম বিল্ডিং এর টাকা লস করি। টিম বিল্ডিং। টিম বিল্ডিং এ এটা পুরো পৃথিবীর সব উদ্যোক্তা, এটা আর এদিকে কি যাবো, মানে উদ্যোক্তা মানেই টিম বিল্ডিং হচ্ছে সবচেয়ে বড়। এটা তো অনেক বড় toughest, loss, হ্যাঁ। জানেন আপনার তো এটা প্রত্যেক মাসে লস হচ্ছে। আপনার ধরেন হচ্ছে লেটস সে আমার মাসে 3 লাখ টাকা ইনকাম করার এবিলিটি আছে, আমি 1.5 লাখ টাকার একটা কস্টিং এর টিম বিল্ড করে ফেলছি অফিসে। তাহলে কি হলো, আমার 50% এখানে চলে যাবে। আই নো কোনো মাসে যদি আমার 2 লাখ টাকা কম ইনকাম হয়, 1 লাখ টাকা হয় ওই মাস থেকে, এই লোকগুলো আমি ওই অফিসটা কোথায় নিয়ে যাবো? আমার তো চালিয়ে যেতে হবে, প্রত্যেক মাসে আপনাকে খেয়ে ফেলবে। এই যে আমাদের সহকর্মী বা যারা আমাদের সাথে কলিগ, তাদেরও তো মন চায় উদ্যোক্তা হতে। একটা কিন্তু ডিলেমা আছে না? আবার তারা উদ্যোক্তা হতে চাইলে কি ভালো উদ্যোক্তা হইতে পারবে? আবার তাদের তো ভালো এমপ্লয়িও হইতে হবে আমাদের স্বার্থে। এটা কি বলবেন? এটা ভাই 1%, আমার এক অবজারভেশন 1% উদ্যোক্তা হইতে চায় বা পারে। মনে কিন্তু সবারই চায়, বাট ওটা অ্যাকচুয়ালি ওটা ফলস চাওয়া, ফেক চাওয়া আছে না, যে মানে আমিও চাই কিন্তু এই চাওয়ার জন্য ও অ্যাটেম্প নেয় না, অ্যাকশন নেয় আচ্ছা না। এরকম না যে ধরেন কম। কেউ যদি উদ্যোক্তা হতে চায়, হুম। তাহলে তাকে আগে ভালো এমপ্লয়ি হতে হবে। এটা তো হইতেই হবে ভাই, এটা ভাই তো কি বলেন? হইতেই হবে। ভাই আমার কথা এমপ্লয় না, ভালো মানুষ হইতে হবে। মানুষের না, ধরেন ভালো একজন কর্মী যে সব সমস্যা নিজে সমাধান করে, যে সব সমস্যা নিজের সমস্যা মনে করে, যে কোম্পানিটাকে নিজের মনে করে, সে কি জানে? মানে ওনারশিপ, সে সমস্যার ভেতরে জানে, হুম। সে ব্যবসাটাকে জেনে গেল, হুম। সে টিম বিল্ডিংও জানলো, প্রোডাক্টও জানলো, সব জানতেছে আর কাজ করতেছে। এরপরে সে যদি আরেকটা ব্যবসা চিন্তা করে এইরকম বা কাছাকাছি, পারবে যদি প্রেশার নেওয়ার ক্ষমতা থাকে, আদারওয়াইজ পারবে না।
সব পারবে না। জানলেও পারবে না। আচ্ছা আপনি ছেড়ে দেখেন আপনার চেয়ারে আজকে একজনকে, পারবে না। প্রেশারটা নিতে পারো এই যে এত না, আমি তো এসেই প্রথমে এই যে ব্রেথ আপনি দেখছেন আমি ব্রেথ ট্রেনে দেখেন এই যে ধরেন আমি কারণ আমার আমি- ব্রিদিং এক্সারসাইজ করে আমি আসলে প্রেশার ডাউন করছিলাম, কারণ আজকে আমার একটা ডিসিশনে আমি বলছিলাম আপনাকে হ্যাঁ। যে শুধু বিল্ডিং 4 তলা কমে গিয়ে ধরেন কত কোটি টাকা on এই যে camera প্রেশার না, বললাম। এইটাই বলছি, এই প্রেশার নেওয়ার ক্ষমতা, প্রেশার বড় ছোট হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। Doesn't matter. কিন্তু একজনই মানে উদ্যোক্তার আসলে ডিফারেন্সটা কি? একজন এমপ্লয়মেন্টে যারা আছে আর ধরেন আমরা উদ্যোগে যারা আছি, আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই প্রেশার নেওয়ার ক্ষমতা, প্রেশার নেওয়ার কিছু না। খুব ভালো একজন সহকর্মী যারা মনোযোগী, সে যদি অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করতে থাকে একদিন হয়তো বা প্রেশার নেওয়াটা শিখতে পারবে, কারণ সে যদি Pressure কনফিডেন্ট হয় যে আমি মতো- সব কাজ শিখে গেছি। এক পারপাসটা ডিফারেন্ট থাকবে। হ্যাঁ বাট এটা হচ্ছে ওয়ার্কলোড। সে ওয়ার্কলোডের প্রেশার অনেক নিতে পারে, কিন্তু মানসিক প্রেশার নিতে পারে না। আচ্ছা ব্যবসায়িক প্রেশার তো আপনি তো বুঝতেছেন না। এই যে আমি বললাম ভাইয়া আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা, কারণ আমরা আসলে যারা ওয়ার্কলোডের প্রেশার, আমরা মনে হয় যে খুব একটা ওয়ার্কলোডের প্রেশার ওইভাবে নিই না, ফিজিক্যাল ওয়ার্কলোড। কিন্তু আমাদের ওয়ার্কলোডটা কোথায়? মাইন্ডে, মানসিকভাবে প্রেশার, যে চাপ, এই চাপ নেওয়ার ক্ষমতাটা কি আছে কিনা ফার্স্ট, এই জায়গাটা যদি থাকে তাহলে আমি বলবো পারবে। আর যদি না থাকে, সে অনেক ভালো এমপ্লয়, অনেক ভালো কাজ করে, কিন্তু সে যে এই জায়গাটি কি একমত আপনারা যে যাই হোক আগে আসলে মানে প্রত্যেকেরই টিমের মধ্যে ভালোভাবে ইনভলভ থেকে বেস্ট Definitely. টিমের গাই হইতে হবে, বেস্ট টিম মেম্বার হইতে হবে, লিডার হইতে হবে, দেন আসলে সে উদ্যোক্তা হইতে পারতেও পারে। Right. এটুকু একমত। এখানে একমত বলতে ভাই যেটা বলছে কমপ্লিটলি এগ্রিড। প্রেশার নিতে পারা না পারার যে পয়েন্টটা এটাতে এগ্রিড, বাট এমপ্লয়ির কথা যদি আপনি বলেন, আমি ভাই তো যদি নিয়ে বলছি, যদি সে পারে, এক কমপ্লিটলি এগ্রিড, উনার সত্য কথা বলছে যে যদি সে পারে। হুম। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে সে পারে না, সেই জন্য বললাম আপনাদের সাথে আমার পুরা দ্বিমত বলতে ওই পার্টে দ্বিমত। করতেছে। সে হুম। পারে না কেন জানেন? সে যখন জব করে, আমার টিমে তো আমরা তো এগুলো ডিল করতেছি। না, আপনি তো 15 বছর জব করে ব্যবসায়ী হয়েছেন। আমার মাইন্ডসেট তো ওইটা ছিল না ভাই, এটা আমি পরে ওটা আচ্ছা, ওইটার জন্য মানে মাইন্ডসেটও রাখতে হবে শুরুর দিক থেকে, এবং প্রচুর পরিমাণে নিশ্চয়ই আপনি মনোযোগী ছিলেন আপনার কাজে। এটা 2 ঘন্টার পডকাস্ট লাগবে আলাদা, আচ্ছা। ওইটা বোঝাইতে গেলে ওটা আলাদা করিতে যা। আজকে যে তো এখন ফ্যাক্ট হচ্ছে না, আমরা কমেন্টটা শেষ করি রাইট। কেন হবে না? সে যখন আপনার এই মানে একটা উদ্যোগ আর কি উদ্যোক্তা আমার এখানে প্রতিষ্ঠানে চাকরি করতেছে, সে তো সবকিছু সামলাইছে। সে ধরেন হচ্ছে বেস্ট অ্যাকাউন্টেবল এবং ওনারশিপ নেওয়া একজন এমপ্লয়ি, লেটস সে বেস্ট। হুম। সে আরো কম পারবে। আচ্ছা। কেন কম পারবে জানেন? হুম। সে এই যে ঝামেলাগুলো দেখে ফেলছে না, ওর কনফিডেন্স একবার ব্রেক হয়ে যাবে। আমি ভাই এই ঝামেলা নিতে পারবো না, না। পারবো না। আমি দেখি আগেই কি ভাব? ও যদি চাকরি না করতে পারতো, ও যদি এই রিলেটেড কোনো একটা ধরেন আপনার রিয়েল মানে একবার পাগল হওয়ার ব্যাপার যদি হয়, হ্যাঁ তাহলে সে পাগল হয়ে যেতে হবে আর কি। আমি ভেবেচিন্তে গিয়ে পাগল হওয়া যায়। আচ্ছা, বুঝছি। ওকে ফাইন, আমরা মানে কিছু যা পেলো আর কি। দর্শক, নতুন উদ্যোক্তারা অনলাইনে একটা ঝোঁক এখন অনেক, এবং এই ঝোঁকটা তো কমার কোনো সুযোগ নাই। তো অনলাইনে তো প্রচুর টক্সিক কাস্টমার থাকে, তাই না? হুম। অফলাইনের থেকে, কারণ অফলাইনে আপনি কথা কইতেছেন, একটু একটু রিলেশন হইতেছে, তারপর নিতেছে। টক্সিক কাস্টমার কেমনে হ্যান্ডেল করতেছেন? টক্সিক কাস্টমারের পরিবর্তে উল্টা পাশে টক্সিক সেলারও তো আছে। কাস্টমার কোনো টক্সিক হয় না। আচ্ছা। কাস্টমারের এক্সপেরিয়েন্স কাস্টমারকে টক্সিক বানায়। হুম। কারণ আপনি যখন ব্যাড এক্সপেরিয়েন্স 10 বার পেলেন 10টা টক্সিক সেলার থেকে, আপনি কিভাবে সে ভালো ব্যবহার করবে? কারণ সে ভালো ব্যবহার করে না কেন, আগে সেই জায়গায় হাত দিতে হবে। যেমন আমি নিজের সাথে আমার একটা এক্সপেরিয়েন্স, আমি গতদিন আমি যে কোনো এক জায়গা থেকে আম অর্ডার করছি। আম অর্ডার করে 5 কেজি আম খারাপ ছিল। হুম। আমি তো আমার পরিচয় দিই নাই। তো সে ডেলিভারি ম্যান বাসায় গেছে, আমি ছিলাম না, ওয়াইফ আমটা দেখছে, দেখে আমটা সন্দেহ করছে, আমটা কাটছে, দেখে ভিতরে নষ্ট। পরে বলছে যে আমগুলো নষ্ট, এটা তো নেওয়া যাবে না, আম অলরেডি অর্ধেক নষ্ট। পরে সে ডেলিভারি ম্যান সেই মার্চেন্টকে ফোন করছে, ফোন করলে সে বলছে আম কাটছে কেন, আপনি কাটতে দিয়েছেন কেন? এখন এই আমের টাকা মানে ডেলিভারি চার্জ এবং আমের 150 টাকা সহ আপনি 500 টাকা কি করতে হবে, তা আপনাকে পে করতে হবে। কাকে বলছে? ডেলিভারি Delivery ম্যান। man কে, এটা কি হ্যাঁ। ডেলিভারি ম্যানের দায়িত্ব? এই যে সে যে টক্সিক সেলার না হতো, এটা কি তার কথা ছিল? তার কথা কি থাকতো? আমরা যদি আমাদের দিক থেকে ডিল করতাম, আমরা কি বলতাম যে ওকে স্যার ম্যাম, নো ইস্যু, আপনার যতটুকু আম নষ্ট হয়েছে আমি এটার পেমেন্ট ব্যাক করে দিচ্ছি, আদারওয়াইজ আমার আম আম পাঠাই পাঠাচ্ছি। দিচ্ছি। হ্যাঁ আমরা এটাই করি normal। নরমাল। কিন্তু সে কি করলো? তাহলে এই যে এক্সপেরিয়েন্সটা দিল, ধরেন আমি না, একটা ধরেন যে কাস্টমার, সে তো টক্সিক একটা বিহেভিয়ার পেলো, সে কিভাবে আপনার সাথে ভালো ব্যবহার নেক্সট টাইম আরেকজন ভালো সেলার সাথে করবে? প্রথমত একটা কথা বুঝে গেলাম যে এটা মিনিমাইজ করার প্রথম উপায় হচ্ছে ভালো সেলার হওয়া, আগে নিজেদেরকে ভালো হইতে। ভালো হতে পারে। আচ্ছা, এইবার আপনি যদি ভাই নিজে ভালো হন, আমি যদি আমাদের নবীজির উদাহরণ দিয়ে দেই, হুম। নবীজির পথে কাটা বিছাই দিত বুড়ি, সে তো তাকে কমপ্লেন করে নাই, তাই না? সে কাটা সরাই গেছে। তার মানে সে কেন ব্যবহার খারাপ করতেছে, সেখানে
আগে আপনাকে বুঝতে হবে আসলে কেন করতেছে। তার মানে আমি যে এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম, তার মানে টক্সিক কাস্টমার আছে, যেহেতু আমরা পড়াশোনা করছি টক্সিক কাস্টমার নিয়ে, সেটা হচ্ছে যে বুড়িটা কাটা বেছাবে। তাহলে উপায় কি? ইগনোর করা যতটুকু সম্ভব, আর না হয় পারলে গিয়ে উল্টা হেল্প ভাই ঠিক আছে ধন্যবাদ বলে এড়াই যাওয়া। নতুন নতুন না, এটা নিয়ে আসলে কনসার্ন হলে ব্যবসা করতে হবে। ভাই দেখেন এমন কিছু মানুষ আছে আমাদের বিভিন্ন বিজনেস রিলেটেড ব্যাপারে কমেন্ট করে, বাজে কমেন্ট করে, যে আসলে আমাদের হয়তো একদম কাছাকাছি লেভেলেরও না। সে কমেন্ট করার এবিলিটি তার নাই বা যোগ্যতাও নাই, কিন্তু সে বিজনেস রিলেটেড কমেন্ট করতেছে, সে কখনো বিজনেস করেই নাই। সে হয়তো অল্প প্রোডাক্ট বাদ ডিরেক্ট বিজনেসে business-এ attack আছে, করে, হ্যাঁ। হ্যাঁ, বাট সে করে নাই। বাট হুম। আমরা তো ওইটার দিকে নজর দিয়ে লাভ নেই ভাই। রাইট। আচ্ছা, ডেলিভারি সিস্টেম একটু শেখান, যারা নতুন উদ্যোক্তাতে চায় কোন সিস্টেম, কেমনে ডেলিভারি করবে, কুরিয়ারে করবে না নিজে করবে বা কি? ভাই ডেফিনেটলি আপনি যদি ব্যবসা করতে আসেন তাহলে আপনার তো কুরিয়ার নিয়ে যে কোম্পানি আছে তাদেরকে চিন্তা করতে দিতে হবে ডেলিভারি নিয়ে। আপনার চিন্তা করার দরকার নাই। কারণ এটা চিন্তা কখন হইছে? শুরুতে আমরা যখন ৬ বছর আগে করছি কুরিয়ার তখন কুরিয়ার ছিল না। ওইভাবে ছিল না। আমাদের হয়তো ২, ৪টা, ৫টা, 10টা পার্সেল নিতেও আসতো না, পিক আপ করতেও আসতো না। এখন তখন আমি আমরা শুনলাম যে delivery ধরেন করছি। আপনার বা ৫০,০০০ টাকা নিয়ে একজন শুরু করতে চাইলো, এখন তো কুরিয়ারে নাকি delivery ৫০,০০০ টাকা আটকে থাকে। এই ব্যাপারটা এরকম। না, লিঙ্ক এটা আটকানোর কিছু ফ্যাক্ট নাই। আছে। আমি এটা ব্রেকডাউন করতে আচ্ছা, হবে একটু একটু ডিটেইলসে। details, হ্যাঁ। আমাদের বলেন। আমরা ব্রেকডাউন ইয়েতেও করছি। ভাই হচ্ছে একটু মনে হয় রিচ হয়ে গেছে, তো আপনি একটু গরিব দুঃখের দুঃখ বলে দেন। না, ভাইও বলতে পারবো। ভাই বলতেছিল, আমি ভাইকে থামাইছি। সরি। আচ্ছা, রাইট, জাস্ট জিনিসটাকে লাইট করতে এখানে যেটা হইছে, কুরিয়ার আগে আমরা করতাম কি নিজেরা দিতাম। এখন আমার বরিশাল একটা অর্ডার, আমি কি বাইকটা এনে বরিশাল যাব, গাড়ি দিয়ে যাব? সম্ভব? তো আমার তো ওই কাস্টমারটা হারাবো। তো কুরিয়ার কোম্পানি আমাকে দিচ্ছে, কুরিয়ার কোম্পানির কাছে একটা কয়েকদিনের টাকা আটকায়। সো আমি ধরেন হচ্ছে বিজনেস করতেছি, লেটস একদম অ্যামাউন্টে চলে আসি। একদম। আমি ৫০০ টাকা করে একটা প্রোডাক্ট কিনি, ৮০০ টাকা করে বিক্রি করি, ৩০০ টাকা আমার প্রফিট। এখানে আমার মার্কেটিং কস্ট আর অনেক কিছু আছে। আমার ১০০ টাকা হয়তো টিকে। আচ্ছা, হ্যাঁ, কথার কথা ১০০ টাকা হয়তো টিকে। ঠিক, হ্যাঁ। আমি সিম্পল এক্সাম্পল দেই। তাহলে আমি ৫০০ করে ডেইলি ১০টা প্রোডাক্ট বিক্রি করলে কত টাকা আমার পুঁজি লাগতেছে? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা। হয়তো এটার মার্কেটিং কস্টে লাগতেছে আমার ২,০০০ টাকা ধরেন। তাহলে ৭,০০০ টাকা ডেইলি কস্টিং। হুম। এখন কুরিয়ার আমাকে আ আ ৮০০ টাকা করে দেবে না? মানে ১০টা প্রোডাক্টে ৮,০০০ করে ব্যাক করবে। আমি ৭,০০০ টাকা আমার কস্টিং ছিল ৮,০০০। মানে ডেইলি আমি ১,০০০ টাকা প্রফিট করি। একদম সিম্পল ক্যালকুলেশন। তো কুরিয়ারের কাছে আমার যদি ৪ দিন ৩ দিনের থাকে, তাহলে ৭,০০০ করে ৪ ৭ ২৮,০০০ বা ৫ দিনেরও যদি থাকে ৫ ৭ ৩৫,০০০ টাকা। হুম। এই ৩৫,০০০ টাকার মতো কুরিয়ারের কাছে থাকবে এবং ওইটা ব্যাকআপ আমার লাগবে। মধ্যে কিন্তু ঢুকতেছে। হুম। ব্যাকআপ বলতে আমি ১০টা কথা বলতেছি। ১০টা সেল করার জন্য আমার এটা ঢুকতেছে। এরপরে কিন্তু আবার লাইন না, অসুবিধা নাই। এরপরে তো ঢুকতেছে, আমি ওদিক দিয়ে আনতেছি। যদি আমার এবিলিটি থাকে আরো কিছু টাকা আমি ঢুকাবো। আদারওয়াইজ আমি ৫০,০০০ এর কথা বললেন, তো আমি ৫০,০০০ মিলিয়ে দিলাম আপনাকে। ওকে, বাট এটা মানে নট সো রিস্কি আরকি। না, টাকা আটকায় বলতে কি আপনাকে এই কুরিয়ার তো আসলে অনেক কোম্পানি আছে। আপনি ট্রাস্টেড যারা কুরিয়ার এক্সিস্ট করে বড় কুরিয়ার আছে। তাদেরকে দেন। লস করার রিজন কিছু এড করবেন? জি। অ্যাকাউন্টিং হিসাব মানে ক্যালকুলেশন এই জায়গাটার কারণেই ম্যাক্সিমাম উদ্যোক্তা লস করে। আচ্ছা। কারণ তারা কি করে? তারা হচ্ছে ধরেন হিসাব করে এইভাবে প্রোডাক্ট ৳২০০, অ্যাড ৳১০০, প্যাকেজিং ৳২০, তাহলে কত হলো? ৳৩২০ 320 টাকা। পারো। কিন্তু এর সাথে যার কত কস্টিং আছে সে জানেই না, ক্যালকুলেটও করে না। এই অ্যাকাউন্টিং হিসাব না করার কারণে লস খায়। দিন শেষে দেখবেন ১০ লাখ ইনভেস্ট করছে, হয়ে গেছে ২ লাখ। মানে বিক্রি করছে বললাম, লাভ হওয়ার কথা না, উল্টা লস হইছে। কারণ কি? সে বিক্রি করে লস করছে। কারণ সে ক্যালকুলেটিং মানে হিসাবই জানেই না। রিয়েল সেটা অ্যাকাউন্টস loss হয়েছে। মানে কি সে বোঝে না। অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং সে ঠিক মতো অ্যাকচুয়াল করে না। অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট বলে একটা কথা আছে। হুম। এই জায়গার কারণে অনেক মানুষ লস করে এবং আমরাও করছি। যদি বলেন আমার এটা হচ্ছে রিয়েল অভিজ্ঞতা বললাম। একটু যদি ব্যাখ্যা করেন আরকি যে কিভাবে কস্টিংটা Main করা হচ্ছে উচিত, দেখেন। করা উচিত কিভাবে কস্টিংটা? দেখেন একটা কস্টিং আমি যদি বলি, অনেক উদ্যোক্তা এখন মার্কেটে আমরা আমাদের বিজনেস নষ্ট করতেছে আমি অনেকে দেখতেছি। আসলে আমি দেখতেছি আসলে আর কি বিজনেস করতে আসছে না মার্কেট নষ্ট করতে আসছে। মানে আসলে তারা হিসাব করতেছে না। মানে ধরেন আমি এখন যদি একটা কথা বলি, ধরেন মগটা রাইট? মগটা ধরেন আমি ৳২০০ দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমার ইম্পোর্টিং আমার কস্টিং ৳২০০। এর সাথে মগটাকে আমার আবার পাঠাইতে হবে না কাস্টমারের হাত পর্যন্ত। এখন কাস্টমার যদি রিসিভ না করে তাহলে আমার হাত পর্যন্ত তো আসতে হবে। তাহলে এটা কি করতে হবে? সুন্দর করে এমনভাবে প্যাকেজিং করতে হবে যেন এটা কুরিয়ারে যেয়ে ওই কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান জানে না এর মধ্যে মগ আছে। ফেললো যেটা ক্র্যাক না হয়, না ভাঙে। রাইট। তাহলে প্যাকেজিং এ আমার একটা ভালো একটা এক্সপেন্স আছে। তার মানে মিনিমাম ধরলাম ৳৫০ আমার একটা প্যাকেজিং আছে। এবার আপনি যে অফিস চালাচ্ছেন, একটা কস্টিং করতেছেন, একটা অপারেশন কস্ট আছে না? এর সাথে তার মিনিমাম আরো ৳৫০ আপনার একটা অপারেশন কস্ট আছে। এই যে প্রোডাক্টটা আপনি যে ডেলিভার করলেন, রিটার্ন আসবে। রিটার্ন আসলে একটা এক্সপেন্স আছে না? এর আসার চান্স আছে। ডেলিভারি চার্জ আছে না? হুম। তো ধরেন এখানে একটা ডেলিভারি চার্জ আছে। হুম। এরপরে ধরেন এই প্রোডাক্টটা ড্যামেজই হইলো বা আপনি ১০০ প্রোডাক্ট পাঠালেন ১০টা ড্যামেজ হইতেই পারে। তখন তো রিটার্নও পেলাম না,
টাকাও পেল না, ড্যামেজ 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 পাওয়ার পর ধরেন আপনি আরো 20 টাকা ধরলেন কন্টিনজেন্সি ফান্ড বা এরকম কিছু বলে নরমালি। এরপরে ধরেন এই যে মোটামুটি একটা জায়গা আসছে না, তো এই যে আসার পরে আপনার যে কস্টিংটা হলো, এরপরে যখন আপনি মিডিয়া বাইং করলেন, আপনার মিডিয়া বাইং যখন রিটার্ন আসলো প্রোডাক্ট, আপনি ধরেন 200 প্রোডাক্ট পাঠালেন, 10% ব্যাক আসলো 20টা প্রোডাক্ট, 20টা প্রোডাক্টের মিডিয়া বাইং কস্ট আপনার কাছে রিটার্ন তো আসে নাই, এখানে একটা লস গেল না? মার্কেটিং কস্ট, Marketing cost. বলতে মার্কেটিং মানে মার্কেটিং কস্ট বা অ্যাড কস্ট হতে গেল। তো এইবারে আপনি দেখেন দিন শেষে আপনার প্রোডাক্ট কত বেচা উচিত, রাইট। কিন্তু কেউ তো এইভাবে কি আসলে ভাবে দেখা গেল যে এটা আরেকজন 300 বেচতেছে, কিন্তু এখানে 70 টাকা আসলে খরচই বাকি রয়ে গেছে। আমি বললাম আমি যে ব্রেকডাউন করছি কি, আমি ব্রেকডাউন করতে চাই, আমি অলরেডি ধরেন মানে মোটামুটি 6-7টা ব্রেকডাউন করছি, আর আমি আপনাকে একটু আগে 3টা ব্রেকডাউনে দেখাইছি। তো ম্যাক্সিমাম উদ্যোক্তা ক্যালকুলেশন করে এরকম 3টা ব্রেকডাউনে ইজি। এটা সহজ একটা উপায় কি, প্রত্যেকদিন যে করতেছি না আমি কাজটা, আমার একটা প্রত্যেক দিনের একটা হিসাব করে ফেলা। মানে শুরুর দিকে তো ভাই আপনি ওই যে আবার এখানে আবার অনেকে মিসগাইডেড হইতে পারে, হাউ ক্যান আই ফাইন্ড এ রাইট অ্যাকাউন্টেন্ট। এটা তো আমি তো মাত্র শুরু করতেছি, আমি অ্যাকাউন্টেন্ট পাবো না, সো দরকার নাই ভাই। হাউ টু বি গুড সো এখানে যেটা হয় যে প্রত্যেকদিন যদি ক্যালকুলেট করে ফেলে না, আজকে আমি প্রোডাক্টটা এই করছি, আমার মাসে খরচ হচ্ছে এই অফিস টফিস সব মিলে 20,000 টাকা, তাহলে আজকে আমার 800 টাকা খরচ হয়ে গেছে অফিস পারপাসে, ডলার কত, লস কত, ড্যামেজ কত, এই করিডোরে আজকে এত টাকা একটা সম্ভাব্য নরমালি ইন আউটটা ঠিক রাখতে ইনাউট হবে। সম্ভাব্য প্রফিট, রাইট? এইটা যদি দেখতেছে না লসের দিকে যাচ্ছে, ক্যাশ ফ্লো তো ঠিকই দেখতেছে, ভাই কুরিয়ার তোরে 40,000 টাকা করে দিতেছে, ওই যে 10টার হিসাব দিলাম আমি, ওরে তো 20,000 30,000 টাকা করে কুরিয়ার দিতেছে ব্যাংকে, আসলে এখানে তো 2,000 লসের 20,000। আরেকটা কারণ লস খাওয়া, সেটা হচ্ছে যে টাকা এটা নিজের মনে করা। ম্যাক্সিমাম যারা উদ্যোক্তা শুরু করে নিজের মানে ব্যবসার টাকা নিজের টাকা মনে করে ফেলে, এই কারণে একই পকেটে একই ব্যাংকে একই অ্যাকাউন্টে একই পকেটে, মানে ওই জায়গার কারণে অনেক উদ্যোক্তা লস করে, কারণ যে দিন শেষে বেশি নিয়ে ফেলতেছে এটা বুঝতেই পারে না, কারণ ও তো মনে করতেছে ক্যালকুলেট করে ক্যাপিটাল উইথড্র করার ব্যাপারটা একটু বুঝে শোনা করতে হবে আর কি। মানে একটু দেখেন- কঠিন হয়ে গেল কথাটা, আমার মনে হয় এটাই আর কি, নিজের টাকা মনে না করা। ধরেন আপনার কাছে প্রতিদিন 2,000 টাকা আসছে, এখন আপনি চিন্তা করতেছে আমি তো 10টা প্রোডাক্ট বেচছি, আমার তো 200 টাকা লাভ হয়ে গেছে, তাহলে 200 খরচ করি, মানে হিসাবটা এইভাবে করে, কিন্তু আশ্রয় করে, কিন্তু আসলে তো লাভই করে নাই। আমি একটা ভাইকে ওই যে পডকাস্টেও কয়েকবারই বলছি যে আমার একটা পার্সোনাল ক্যালকুলেশন আছে, আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং নতুন তাদের জন্য প্রফিট যদি আমি যে সম্ভাব্য ক্যালকুলেট করতে পারি, তারপরে 20%-এর উপর মান্থলি কস্টিং করা উচিত না। প্রফিটের 20%, কেউ যদি 1 লাখ টাকা মান্থলি প্রফিট করে 20,000-এ ও পুরা গেম সারবে, ওর বাকিটা এর বেশি যদি তার খরচ হয়ে যায় তো ওর এটা বিজনেসটা সাস্টেন করে না। কেউ 10 লাখ কামাইছে, 2 লাখ টাকার মধ্যে সে সেরে ফেলবে, নিজের খরচ প্লাস অফিস খরচ। আননেসেসারি এক্সপেন্স আছে, অনেকেই টাকা হাতে পাওয়ার পরেই ওই টাকাকে ইউটিলাইজ করতে পারে না, আননেসেসারি এক্সপেন্স এইটা ওইটা সেটা কিনে ফেলে, পরবর্তীতে যখন এই যে ব্যবসা তো সবসময় আপ হয় না, ডাউনও হয়, তখনই আর চাপটা নিতে পারে না। ধরেন একটা ব্যবসায়ী আপনার অনলাইন শুরু করলো, অনেক কারণে ভুল হয়ে গেল, কিছু খারাপ রিভিউ পেয়ে গেছে, এখন আবার তো তার ট্রাস্ট গেইন করা দরকার, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ধরেন একজন মানুষ ডিসকাউন্ট দিয়ে অনেক প্রোডাক্ট বেচতে পারে, আবার কোয়ালিটি এনশিওর করে একটু ব্র্যান্ড বিল্ড করতে পারে ডিসকাউন্ট না দিয়ে, ভালো দামে বেচে। আমি এখানে একটা ওয়ার্ড লিখে রাখছি, এটা নিয়ে এখনো কথা বলি নাই, পারপাস। হ্যাঁ, ডিপেন্ড, কারণ আপনি যে কথাটা বললেন না যে এই যে ধরেন এইসেপের পারপাসই ছিল ব্র্যান্ড তৈরি করা হ্যাঁ, শুরু থেকেই, এই কারণে দেখেন এইসেপের মানে মার্কেটিং স্ট্র্যাটেজি, কমিউনিকেশন সবকিছুই আলাদা। আপনি দেখছেন, আপনি যদি আমাদের টুকটাক থেকে আমাদের এইসেপের যেহেতু কাস্টমার, আপনি কি দেখছেন যে আমরা হিউজ ডিসকাউন্ট দিয়ে আমরা কখনো প্রোডাক্ট সেল করছি? না না মনে হয় দেখছেন? দেখি নাই। কেন করি নাই? কারণ আমাদের ওই অডিয়েন্স, আমরা যা কাস্টমারই চাই ওইরকম যারা লয়াল। ডিসকাউন্ট কাস্টমার কখনো লয়াল হয় না, রাইট। লোভী কাস্টমার কখনো আপনার সাথে থাকবে না, লোভী মানুষ আপনার সাথে কখনো থাকবে না, আমরা লোভী চাই নাই, সেই জন্য আমরা স্ট্র্যাটেজি তৈরি করি নাই এইভাবে। তো আপনি যদি চান ওইভাবে, তাহলে এটাও রং বলতেছি না, মানে আমি বলতেছি আপনার চাওয়া, মানে এখন পারপাসটা কি, আমি চাইছি এইভাবে এই জন্য করছি, ডিসকাউন্ট দিয়ে যে করছে সে যদি চাই মানি মেক করতে, এটা যে আমি আমার তো লং গেম দরকার নাই, আমি শর্ট গেমে আমি শেষ করবো, মানি মেক করবো, দ্যাটস ইট, এটা তো খারাপ কিছু না। পৃথিবীতে অনেক ব্র্যান্ড আছে যারা শুধু ডিসকাউন্টই দেয়, এমন ব্র্যান্ড আছে যেমন ওয়ালমার্ট, তাদের একটাই স্লোগান যে পৃথিবীর সবকিছু থেকে আমার মানে যে কোনো এই কলমটার দাম যদি পৃথিবীর কোথাও, ডিসকাউন্ট তো একটা সাইকোলজি, আপনি আমাদের বাঙালি সাইকোলজি কি, আপনি এই যে এই কলমটার দাম ধরেন 5 টাকা, হ্যাঁ, আপনি ধরেন ডিসকাউন্ট দিয়ে 10 টাকা দাম, 5 টাকা ডিসকাউন্টে 5 টাকা রাখছেন, আপনার কাছে মানসিক স্যাটিসফ্যাকশন ওকে। আপনি একটা টি শার্ট কিনতে যাবেন, সাপোজ আপনি ব্লেজার কিনতে গেছেন, আপনি ব্লেজারের দাম জানেন 5,000 টাকা, আপনি কেনার সময় যদি আপনাকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়, আপনি দেখবেন হ্যাপি ফিলিং। আসলে এটা ডিপেন্ড, আসলে আমি এটা মানে কোনো দিক থেকে রং বলতেছি না, আমি বলতেছি অ্যাকচুয়ালি
টোটালি ডিপেন্ড মানে এটা আলাদা একটা স্ট্র্যাটেজি ডিসকাউন্ট। আলাদা আলাদা পুরো আলাদা। একটা স্ট্র্যাটেজি এবং আপনার পারপাসের সাথে এটা অ্যালাইন করতে হবে। ডিপেন্ড মানে এটা রং কিছু না। আপনার প্রত্যেকের জায়গায় সবাই রাইট। তার পারপাস কি আগে সেটা বুঝতে হবে। সেই পারপাসের সাথে অ্যালাইন করে সে কিভাবে তার গেম সাজাবে, স্ট্র্যাটেজি সাজাবে, কিভাবে কি এটা টোটালি ডিপেন্ড করে। ডিপেন্ড করে। আচ্ছা, খারাপ রিভিউ আসলে কিভাবে আবার ট্রাস্ট গেইন করবে? খারাপ রিভিউ অনেক কিছু হইতে পারে। আমাদের সাথে হইছে না খারাপ, আমাদের নামে নিউজ হইছে না খারাপ। কিন্তু আমাদের নামে খারাপ নিউজ করে আমাদের উল্টা মার্কেটিং হয়েছে, রাইট? কারণ আমাদের নামে কি হয়েছে? আমাদের হালাল ফুড নাম নিয়ে ইস্যু হয়েছিল, এই সে ফুড হয়েছে। কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে তো ইস্যু হয় নাই। আমাদের প্রোডাক্ট কাস্টমাররাই এখানে আছে স্ট্যান্ড করছে। যে পোস্টে আমাদের কাস্টমার মানে যদি হয়ে যেত এটাই। ভাই এটা ঘোরানোর রাস্তা আছে, হ্যাঁ। সিম্পল ঘোরানোর রাস্তা আছে। ধরেন আমার একটা প্রোডাক্ট ছিঁড়া পড়ছে বা ভাইয়ের একটা ঘি পচা পড়ছে, ওই কাস্টমারের বাসায় গিয়ে আমি প্রোডাক্টটা দিয়ে তার সাথে একটা সেলফি তুলে তাকে আরো কিছু গিফট দিয়ে ভাইয়েরা আমাকে ট্রিমেন্ডাস ট্রিটমেন্ট দিছে। রাইট। যে একটা প্রোডাক্টে হালকা একটু ছিঁড়া পড়াতে ভাই নিজে চলে আসছে উইথ এক গিফট উইথ ওই প্রোডাক্টের দেখা গেল যে আমার এই প্রোডাক্ট খারাপ হইছে, কিন্তু উল্টা এই খারাপ হওয়ার দুর্ঘটনা আরো বড় রকমের ট্রাস্ট বিল্ড করছে। ঘুরাই বলতে পারি না, মার্কেটিংও হয়েছে। মার্কেটিংও হয়েছে যে এরা তো আসলে ট্রাস্ট অর্দি। এখন নেগেটিভ তো মার্কেটিং এর ইমপ্যাক্ট অনেক হাই। ইমপ্যাক্ট অনেক হাই। আচ্ছা, ইচ্ছা করে করা নেগেটিভ মার্কেটিং এর না নিশ্চয়ই। না, না, যদি না। কোনো কারণে হ্যাঁ, এটা- আপনি সৎ থাকেন, কেউ যদি আপনার এই তো নেগেটিভ বললাম একই কথা। জি। এখন আপনারা তো ফাউন্ডার, অনেক বড় হয়ে গেছেন, অনেক বড় আমরা কান্ত। বড় হয়ে হ্যাঁ, বড় হয়নি। এখন আমরা কিভাবে ছোট ছিলেন, এখন ঠিকই আপনাদের আছে। ভূমিকা, প্রথম দিকের ভূমিকা আর আজকের ভূমিকা কি? টিম নিয়ে কিভাবে কাজ করতেছেন বা প্রথম দিকের ভূমিকা ছিল করা, আর এখনকার ভূমিকা করানো। আর প্রথম দিকে সব করতাম আর এখন করাই। এটাই হলো পার্থক্য। প্রথম দিকে যদি না করতেন তাহলে তো করাইতে পারতেন। না, না, ডেফিনিটলি এই জন্যই তো বলছি আমরা সব করছি। আমরা ডেলিভারি, প্যাকেজিং, সেলস, সোর্সিং সব করছি। এই যে আবারও বলি যে মানে ইনস্ট্যান্ট অনেক বড় প্ল্যান করলে কেন হয় না? কারণ প্রথম দিকে এই যে আপনি করাইছেন, আপনি রুট কেস না জানলে তো আলটিমেটলি আপনি লিকেজ বুঝবেন না। ইভেন ওই যে অনেকেই আসছে যে টাকা পয়সা নিয়ে একবারে ফুল সেট আপ করে যখন শুরু করে, অনেক উদ্যোক্তা আছে আমাদের ফুল সেট আপ করে শুরু করে। এখনো করতেছে অনেক অনেকেই করে, হ্যাঁ অনেকে আছে ফুল সেট আপ, তারা না লেগ গুলো ধরতে পারে না। আবার অনেকে ধরেন অনেক পেজ খোলে, এই খোলে, সেই খোলে, অনেক উদ্যোগ নেয়, খুব দ্রুত হারায় যায় আবার। ওই যে কারণ সে তো জানে না আসলে লেগ সমস্যা কি। ছোট্ট একটা লেকে আপনার পুরো বিজনেস খেয়ে ফেলে আমাদের। আমরা তো অত পুঁজিদার লোক তো না, আমরা তো নিয়ে শুরু করি না। এটা হয় কি যে একটু একটা হোল আছে না, একটা ফোঁটা, ওইটা দিয়ে সব পানি পড়ে যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না, কারণ সে ওইটা ওই লেভেলে হাত দেয় নাই। চিন্তাও করেন এরকম হইতে পারে। চিন্তা করে নাই। যে একটা ছোট্ট জিনিস বলি, যারা মান্থলি ধরেন দিনে 1000 পার্সেল দেওয়া অনেক উদ্যোক্তা বা 2000 পার্সেল দেওয়া অনেক উদ্যোক্তা তো আমাদের কমিউনিটিতে আছে। তো মাসে তার 60,000 পার্সেল যায়। তো এখন ধরেন তার 20% রিটার্ন আছে, রাইট? হিউজ, হ্যাঁ? তাইলে ওই 20% এ একটা কুরিয়ার পলিতে ৳60 করে খরচ হয়। একটা হোল দেখায় দিলাম। এই 20% যে রিটার্ন হচ্ছে, এই 20% কিন্তু ডাবল কুরিয়ার পলি যাচ্ছে। কেন জানেন? এটা তো আসার পরে ছিঁড়ে দেখে আবার নতুন করে প্যাক করে পাঠাইতে হবে না আরেকজনকে? মানে এই প্রোডাক্টটা যখন রিটার্ন আসছে, আপনি এবার কত হাজার পলি, আপনি কত লাখ টাকার এই যে একটু আগে ভর্তুকি দিচ্ছেন। ক্যালকুলেশন দিছিলাম। এই যে এই ক্যালকুলেশন যারা 3 পার্টে করে তাদের তো মাথায় নাই। আমি ছোট্ট বললাম, ছোট্ট একটা হোল যেটাতে কয় লাখ টাকা দেখেন বের হয়ে যায়। আচ্ছা, আমি তো আর অনলাইন বিজনেসের এক্সপার্ট না, আপনাদের থেকে শিখলাম অনেক কিছু। আপনারা যদি প্রশ্ন করতেন আজকে একজন একটা নতুন অনলাইন, যারা আজকে এই পডকাস্টটা শুনে অনলাইন বিজনেস করবে, শিখবে বা এই দিকে ভালো কিছু করতে চায়, কি বলতেন? আমার কথা হচ্ছে আপনি শুরু কেন করবেন? আর কেন মনে হচ্ছে যে আপনি শুরু করতে পারবেন? সেগুলো আগে নোট করেন। এবং আপনি জানেন যারা অনলাইন বিজনেস করে তাদের কাছে জানা উচিত আসলে যারা করতেছে তারা কি চ্যালেঞ্জ ফেস করতেছে, কি কারণে যারা ইন্ডাস্ট্রিতে ছিল তারা হারাই গেছে, কেন হারাই গেছে, যারা সাকসেস করতেছে তারা কেন সাকসেস হলো। টোটাল যদি এই রিসার্চটা করে যদি আপনার কাছে রাইট অ্যান্সার, কনফিডেন্স আপনি পান এবং প্রত্যেকটা উত্তর আপনার কাছে যদি থাকে, তখন ভাইয়া দেখেন মূলত হচ্ছে যেটা বলছি যে ফার্স্ট অফ অল মানে আপনি মার্কেটে মানে ব্যবসা করতে চান, ভাই আগে আমার কথা হচ্ছে কেন, ওয়াই, কেন, এই কেনর অ্যান্সার আপনাকে থাকতে হবে। তো ভাইয়া, অনেক তো কথা হলো, অনেক রকমের ডিসকাশন হলো, অনেক আশা, হতাশা, অনেক ভয়ও দেখলো, অনেক আশাও দেখলো কিছু হয়তোবা। তো এই যে ধরেন প্রশ্ন তো অনেক রকম করাই যায়। হুম। আরো কত প্রশ্নের উত্তর। সাকসেসফুল এন্টারপ্রেনার বা একজন মোটামুটি সফলভাবে আপনার জায়গাটায় আপনি এখন আসছেন। এই যে আসলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে কিভাবে একটা গাইডলাইন যদি দিতে পারেন, একটা কমপ্লিট একটা মানে বক্তব্য, যার মাধ্যমে সে বুঝতে পারবে, রং ডিসিশন নিবে না, ব্যবসা শুরু করার অনেক কিছু পেয়ে যাবে, পাথেও পেয়ে যাবে। ওভারঅল
ওকে, ফাইন। থ্যাংক ইউ। আসলে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। একটা উদ্যোক্তা আসলে শুরু করে যে জিনিসটা দিন শেষে হারায় সেটা হচ্ছে, আমি বলি সবথেকে মূল্যবান অ্যাসেট সেটা হচ্ছে কনফিডেন্স। টাকা হারালে ফেরত আসে। কিন্তু কনফিডেন্স হারালে ফেরত আসে না। সময়ও যদিও আসে না, বাট সময় রিকভার করা যায়। কিন্তু একবার আত্মবিশ্বাস হারায় গেলে এটা আর ফিরে আসে না। তো ফাইন। তো আমি আসলে আমার জায়গা থেকে যদি যারা নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চান, আসলে তাদের আমি মানে প্রথমত বলব যে আপনি কেন শুরু করছেন বা কেন শুরু করতে চাচ্ছেন, এই জিনিসটা ক্লিয়ারলি জানা উচিত। কারণ একটা পারপাস ছাড়া যদি আপনি স্টার্ট করেন তাহলে দিন শেষে একটা বিজনেস মানে একটা চ্যালেঞ্জ, একটা গেম, একটা রেস। তো সেখানে আপস ডাউন থাকবে, অনেক সমস্যা থাকবে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে কনসিস্টেন্সি থাকবেন, কিভাবে নিজের জায়গা থেকে টিকে থাকবেন, এই জিনিসটা যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে একটা ক্লিয়ার পারপাস লাগবে, একটা ক্লিয়ার ভিশন লাগবে। এই ভিশনটা কি করাবে? আপনাকে ড্রাইভ করাবে। কারণ দেখেন, আমি যখন শুরু করছিলাম তখন আমার মাথায় ওই ভিশনটা ছিল যে আমি আসলে কি করতে চাই, কেন করতে চাই। দ্যাটস ওয়াই আমি, আশরাফুল, আমরা যখন কোথাও যেতাম, আমার ক্লিয়ার মনে আছে আশরাফুলের সাথে এই জিনিসটা বেশি করতো। কারণ ও ব্যাংকে বা কুরিয়ারে টাকা আনতে যেত, টাকা জমা দিতে যেত। ব্যাংকে আশেপাশের মানুষ নোটিস করতো বাজে গন্ধ বের হচ্ছে। মানে ব্যাপারটা নাক ঢেকে, মানে জিনিসটা কতটা চিন্তা করেন যে ডিস্টার্বিং, এবং নিজের কাছে কেমন লাগে ওই মোমেন্টে যখন আপনি জানেন যে আপনার থেকে বেরোচ্ছে। তো তখন আপনি গিভ আপ করেন নাই। কারণ কি? আমরা গিভ আপ করি নাই, এবং আমাদের শুটকির গন্ধ আমাদের কাছে ভালো লাগতো। হুম। মানুষ বলতেছে আমাদেরকে মজা করে, এবং "আরে ভাই শুটকির গন্ধ আসতেছে", মানে আমাদের ভাই ব্রাদাররাই মজা করতো। বাট হুম। আমরা ওটাকে স্ট্রং এবং পজিটিভ ভাবে নিতাম। কারণ কি? আমাদের ভীষণ, কারণ জানতাম যে এই শুটকির গন্ধ দিয়েই আমাদের কি হবে, আমাদের স্বপ্নগুলো একসময় তৈরি হবে। মানে মোটরসাইকেলে করে শুটকিগুলা যখন বাইকে করে নিয়ে আসতো, আশাফুল বাইক ড্রাইভ করতো, অনেক বস্তা নিয়ে বসতো। তো নিয়ে এসে তখন পাশ থেকে একটা গাড়ি যাচ্ছে, অনেক বলতো এখানে আমাদের লোগোটা হবে, গাড়িতে এখানে আমাদের লোগোটা হবে, এইভাবে যাবে। এই যে একটা স্বপ্ন, এই স্বপ্ন যখন থাকে তখন রাতের পর রাত জাগা, প্রেশার, না খেয়ে থাকা, না ঘুমানো, আপনি সবকিছু মেনে নিতে পারবেন। কারণ কি? আপনি জানেন এটা লিমিটেড টাইম, মানে একটা ছোট্ট একটা সময়ের জন্য হুম, হুম। কষ্টটা। কারণ আপনার বেঁচে থাকার একটা আশার আলো আছে। এই আলোটা যদি আপনার জীবনে না থাকে তখন আপনি কি করতে পারবেন না? ওই কষ্টটা করতে চাইবেন না। কারণ কেন করবেন? আপনার কোনো রিজন নাই। তারপর এইজন্য আপনার কাছে একটা রিটেন রিজন থাকা জরুরি। লাগবে। আপনার একটা ক্লিয়ার পারপাস, ক্লিয়ার ভিশন রিটেন থাকা লাগবে। মানে মন চাইলেও লিখলাম, ব্যাপারটা এমন না। আসলে আপনি আপনার লাইফে যেটা চান এটা লিখতে হবে, এবং এমনভাবে লিখতে হবে মনে হবে এটা সত্য। এই যে আপনি বললেন না নামের সাথে, ভাই আমি আমার কথা বলতেছি। আমি যখন আমার বয়স ৩০ বছর ছিল, আমি লিখছি। আমার লেখাটা আমি আপনার আজকে পডকাস্ট শেষে দেখায় যাব। আমি কি লিখছিলাম আপনাকে দেখাবো। তখন আমি নাথিং। মানুষ বলে না, লাখ টাকা মানে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। এটা ভাই ভুল কথা। আপনি যদি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অ্যাবিলিটি রাখে আপনার মাইন্ড, ওটা অ্যাচিভ করা পসিবল। কিন্তু আমাদের এই রং লার্নিং গুলো আমাদের সমাজ আমাদেরকে দিয়ে আমাদের ব্রেনকে ছোট করে আমাদেরকে চিন্তা করার ক্ষমতা তৈরি করতে দেয় না। নষ্ট করে দিচ্ছে। বুঝাইতে পারছি? তো এই জায়গা থেকে আমার সবথেকে, যদি বলেন যে ভাই আপনার সবথেকে বড় শক্তি কি? আমি বলব যে আমার এই স্ট্রং মাইন্ডসেট। কারণ আমি এই ভিজুয়ালাইজ করে ফেলি এনিথিং। আমি আপনাকে আরো কিছু দেখাবো যে আমি যেকোনো কিছু এত পরিমাণে ভিজুয়াল করে ভাঙি, ওর ইন ডেপথ পর্যন্ত কি মানে হইতে পারে, আমি সবকিছু ভিজুয়াল, মানে এর সবথেকে খারাপ কি হইতে পারে? সবথেকে যেটা ওর্স্ট কেস, এটা এর থেকে আর খারাপ কিছু হইতে পারে না। ডান। এবং আমি মাইন্ডসেট করি নো ইস্যু, এটা সলভ আমি করে ফেলবো। আসলেও করব, আর না আসলে তো আলহামদুলিল্লাহ। বাট আসলেও আমি কোনো সমস্যা নাই। আমি এটা চ্যালেঞ্জ ফেস করার জন্য রেডি থাকি। তো আপনি যখন একজন উদ্যোক্তা হবে তখন আপনাকে এই পারপাস ক্লিয়ার থাকতে হবে, এবং চাওয়াটা মন থেকে চাইতে হবে যেটা আমার লাগবেই। এবং এইটা যখন আপনি জানবেন, যখন লিখবেন, বার্নিং ডিজায়ারের মতো যখন আপনি এটা মানে আপনার লাগবেই জায়গা থেকে থাকবে, তখন আপনি ওটা আপনার কাছে চলে আসবে। এবং আমার লাইফে আসছে, এটা প্রুফ, এটা আমি নিজেই প্রুফ। আমি লিখছি এবং আমি আপনাকে বলছি যে পডকাস্ট শেষে আমি দেখায় যাব যে আলহামদুলিল্লাহ এটা অ্যাচিভ করছি। এইটা হচ্ছে ব্যাপার যে আপনার শুরুতে ভাই অথবা বোন, আপনারা শুরুতেই মানে প্রথমে একটা ক্লিয়ার পারপাস, ক্লিয়ার একটা ভিশন তৈরি করবেন। মানে মন চাইলেও লেখা না, আপনার স্বপ্ন আপনি ক্লিয়ার মন থেকে লিখবেন। সেটা যত বড় হোক না কেন, আপনি বিলিভ যদি করেন, আপনার নিজেকে যে বিলিভ করেন, ইটস পসিবল। আজ না হোক ৫ বছর বা ১০ বছর পর এটা পসিবল। আর আপনি যদি নিজে বিলিভই না করেন, এটা আপনাকে কোটি টাকা দিয়ে, আপনাকে অনেক সাকসেস উদ্যোক্তা, বিলিয়নার, মিলিয়নার এসে আপনাকে মানে যাই করুক না কেন, আপনি পারবেন না। পডকাস্ট দেখে আপনি পারবেন না। নো, আপনি পারবেন না। এটা ক্লিয়ার, এটা মাথায় রাখেন। এটা লাইফ থেকে মানে করে বলতেছি। মানে আমাদের নিজেদের জায়গা থেকে আমরা ঠেকে শিখে বলতেছি। লস করে বলতেছি। অনেক সময় নষ্ট করে বলতেছি। আমরা চাই না আপনারা এগুলো নষ্ট করেন। দ্যাটস হোয়াই মানে লাইফ থেকে পাওয়া আমরা শর্টকাট করে দিচ্ছি। শর্টকাট করে আপনাদেরকে মানে আপনাদেরকে ইজি করতেছি যেন আপনারা এই ভুলগুলা করবেন না, যেটা অবশ্যই করতে হবে। এরপর হচ্ছে ভাই, আপনি যদি অনলাইন ব্যবসা করতে চান,
অনলাইন বা অফলাইন হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ভাই আপনি যে কোনো ব্যবসা করতে চান, যে ধরেন আপনি কালকে থেকে হচ্ছে একটা ফার্মিং শুরু করবেন, মন চাইছে আপনার কাছে টাকা আছে, আপনি ফার্ম শুরু করে ফেললেন। না, এটা করবেন না। এটা কখনোই করবেন না। টাকা থাকলেও করবেন না, করা উচিত না। টাকা না থাকলেও তো করবেনই না, টাকা থাকলেও করবেন না, করা উচিত না। আপনাকে আগে দেখতে হবে যে আপনি যেই জায়গাটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেই জায়গার রিস্ক কি, চ্যালেঞ্জ কি, বা এই জায়গায় যারা সাকসেস হয়েছে কেন সাকসেস হয়েছে, রিজনগুলা কি, এগুলো একটু ইনডেপথে লার্ন করতে হবে। কারণ আপনি যখন বুঝবেন যে চ্যালেঞ্জগুলা কি, আসলে তখন আপনি বুঝবেন যে ওকে ফাইন, এই চ্যালেঞ্জ ওভারকাম করার মতো আমার কাছে কি কি আছে, কতটুকু ক্যাপাবিলিটি আছে। না থাকলে তৈরি করার মাইন্ডসেটটা থেকে যাবে যে ওকে চ্যালেঞ্জ 100টা, আমি 10টা ওভারকাম করা আছে, আর 90টা আমার করতে হবে, অ্যাবিলিটি নাই এখন। তার মানে আপনি ওকে, আপনি জানেন, কিন্তু আপনি জানেনই না, আপনি নেমে গেছেন। তখন যখন আসতেছে তখন ওই যে ভাই গিভ আপ করে ফেলবেন, কারণ আপনি তো নিতে পারবেন না। মানে কোথায় 100 আর কোথায় 10, 90টা তো আপনার কাছে নাই। কিন্তু যখন আপনি জানেন, আপনি তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছেন, তার মানে কি আপনি ওই জায়গাটাই ওভারকাম করার অ্যাবিলিটি রাখেন। দেখেন এই জায়গায় আমি একটা স্টোরি দিয়ে অ্যালাইন করি। একবার হচ্ছে সুইজারল্যান্ডে তুষারপাত ঝড় হচ্ছে, একজন রিচেস্ট ম্যানের বাসার সামনে একটা মানুষ, মানে গায়ে কিছু নাই, খুব স্ট্রাগল করে বেঁচেছিল। সে বিজনেসম্যান বাসার সামনে যখন ওই মানুষটা এসে দেখলো, সে তখন দেখে খুব খারাপ লাগছে যে তুমি এই অবস্থায় আছো, তোমার হচ্ছে গায়ে কিছু না আছে, দাঁড়াও দাঁড়াও, আমি বাসার মধ্যে যাচ্ছি, যে তোমাকে আমি একটা শীতের কিছু এনে দিচ্ছি যেন তুমি বেঁচে থাকতে পারো। তো ভালো কথা, সে স্বাভাবিকভাবে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে কি হয় ভাই, সারাদিন পরে বাচ্চা কাচ্চা দৌড়ায় আসছে, ফ্যামিলি আসছে, ভুলে গেছে। তো ভুলে গেছে। তো ভুলে যখন গেছে, নইসু ভুলে যাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। ভুলে যাওয়ার ইম্প্যাক্টটা কি জানেন, ওই লোকটা যতক্ষণ বেঁচে ছিল ওই যুদ্ধ করে, কারণ ও জানতো আমার কিছু নাই আর আসবেও না, আশাই ছিল না। বাট ওই লোকটা তখন আশাটা দিয়ে গেছে যে আমি দিচ্ছি, ও তখন মনে করছে আর একটুখানি পরে আমি গরম কাপড় পাবো, আর একটুখানি পরে আমি গরম কাপড় পাবো, বাট ও পায় নাই। পরে ও আর নিজেকে ধরে রাখতে পারে নাই, একসময় যে গিভ আপ করছে, ও মারা গেছে। তো পরের দিন সকালবেলা যখন লোকটা মানে আসলো, দেখে যে মানুষটা মারা গেছে, তখন ও রিয়েলাইজ, ও নো, আমি তো ওকে বলে গেছিলাম। আসলে তাহলে সমস্যা কোথায়, সমস্যা ও স্ট্রাগল করে টিকে থাকতে পারতো, যদিও আশাটা না পাইতো। তা আমরা আসলে এই যে জিনিসটা অনেক সময় মানে মনে করি না, আশা। এই যে আশা যে মানুষের ক্ষতি করে, এটা অনেক অনেক বড় একটা রিজন। এই কারণে ভাই চ্যালেঞ্জ সম্পর্কে আপনাকে জানতে হবে, যেটা সত্য। আপনি যদি আগুন যে মানে বিজয় করা যায় না, ব্যাপারটা এমন না। আপনাকে ওই মাইন্ডসেট হইতে হবে, আগুনের পরে হেঁটে চলে যাবেন। কিন্তু আপনি স্ট্রং মাইন্ডসেট না, আপনি আগুনে কেন, আপনি কিছুই কি করতে পারবেন, এটা আগুনের পাশে যেতে পারবেন না। আপনাকে ওই মাইন্ডসেট থাকতে হবে। এই জন্য চ্যালেঞ্জগুলোকে জানতে হবে যে আপনি যেই ওয়েতে যাচ্ছেন, চ্যালেঞ্জ কি, খারাপ মানে কি কি আসলে আমার সাথে ঘটতে পারে, চ্যালেঞ্জগুলো কি কি আসতে পারে, আপনাকে জানা থাকতে পারে, এবং তার জন্য মানসিকভাবে প্রস্তুত। আপনি মানসিকভাবে এখন প্রস্তুত থাকেন, হয়তো আপনার ফিজিক্যালি প্রস্তুত না, বাট মানসিক প্রস্তুতটা আপনাকে মেইন আপনাকে বাঁচাবে। তো এরপর হচ্ছে যারা সাকসেস হয়েছে, যারা অনেকে আছে না সাকসেস, আমরা দেখা দেখি তো করতে ভালোবাসি বাঙালি, এও করছে আমিও করি, করেন সমস্যা নেই, কিন্তু কেন সাকসেস হয়েছে আর তার মধ্যে কোন কোয়ালিটি বা কোন গুণের কারণে সে সাকসেস হয়েছে, কি রিজনে সাকসেস হয়েছে, এটাকে দেখেন যে আসলে ওইগুলো আপনার আছে কিনা। দেখা গেল আপনিও দেখা দেখি করছেন, কিন্তু ওর মধ্যে সাপোজ সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ধরেন রাত 2টা বাজে ঘুমানোর একটা হ্যাবিট আছে, মানে আপনি বলেন এটা দেখেন না, আপনার কাছে মনে হয়েছে সাকসেস হচ্ছে, কিন্তু আপনি দেখেন না, কিন্তু আপনার কাছে সব আছে, এই হ্যাবিটটা নাই। এই হ্যাবিটের কারণে আপনি লুজ করবেন, ফেল করবেন। সাকসেস কেন হয়েছে সেটার রিজন আছে, কারণ আমি দেখছি আমাদের অনেক ভাই ব্রাদার আমাদের পরে এসে অনেক ভালো করছে, সালাম দিল্লা, ভালো লাগে। আমি খোঁজার চেষ্টা করি কেন, ওয়াই, আমাদের থেকে বেটার আছে, এই দ্যাটস ওয়াই। খারাপ লাগার কিছু নাই, কারণ ভাই সে ওই যে তার থেকে আমাদের থেকে যে জিনিসটা আমাদের নাই, আমরা চাইলে অনেক কিছু বলতে পারি না। আপনার একটা ক্যাপাবিলিটি আছে, আপনার একটা কোয়ালিটি আছে, একটা স্ট্রেংথ আছে, আপনার শক্তির বাইরে। আপনার হয়তো অনেকে দেখবেন 100 কেজি চালের বস্তা অনায়াসে ওঠায় নিচ্ছে, আপনি 10 কেজিও পারবেন না। অনেকে 40 কেজির বস্তা নিয়ে 10 তলা উঠে যাচ্ছে, আপনি 1 তলাও পারবেন না। তার মানেটা কি, মানেটা হচ্ছে এইটাই। তো সেই জায়গা থেকে ভাই আগে সে সাকসেস কেন হলো তার রিজন, আপনি কোনো কিছু শুরু করার আগে চ্যালেঞ্জ যেরকম রিসার্চ করতে হবে, সাকসেস কেন হলো সেটাও রিসার্চ করতে হবে। আপনি যদি এটা জেনে শুনে একটা বিজনেসে নামেন, আমার মনে হয় যে আপনাকে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আপনি সাকসেস হবেন। ইনশাআল্লাহ। ইম্পসিবল না হওয়ার, কারণ আপনি তো সব জানেন। শুধু হুম। সময়ের অপেক্ষা, এই ধৈর্যটুকু আপনাকে রাখতে হবে যে আপনার কাছে ফিল হবে। যেমন আমার কাছে সবকিছু এরকম মনে হতো, আমি যখন একটা ডিসিশন নিতাম, আমি তো ভিজুয়াল ক্লিয়ার যে আমার একটু সময় লাগবে। আমার কাছে মনে হতো কি, আমি অনুভব করতে হবে আমার কাছে আসতেছে আর একটু সময়, ভাই 6 মাস এরকম ফিল করি এখনো, রাইট না ভাইও ফিল করে। কারণ আমরা এটা করছি, আমরা ছোট একটা প্রজেক্ট, আমি ভাই আসার সময় বলতেছিলাম, রাইট ভাই এটা ছোট্ট, এটা তো এরকম ভাবে যাবে। অলরেডি আমার মাইন্ড ম্যাপ ক্লিয়ার, ধৈর্য যে 2 বছরের মধ্যে এটা এই জায়গায় চলে যাবে। এই যে ক্যালকুলেশনটা কেমনে আসতেছে, দ্যাটস হোয়াই, কারণ আমি জানি বিজনেস ইনটিউশন বলে এটাকে। এইটাই। তো এখন ভাইয়া এই 2টা পয়েন্ট বললাম। এরপরে হচ্ছে ভাইয়া অনলাইন বিজনেস করতে আসলে তো ডেফিনিটলি স্কিল লাগবে কিছু, তাই না? একটা মানুষের কিছু স্কিল আপনার লাগবে। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনার কিছু স্কিল প্রয়োজন। সেটার মধ্যে মেইন হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস স্কিল।
আপনি যদি মার্কেটিং বা বিক্রি করতে না পারেন, ধরেন বিক্রি করা, এখন বিক্রি করা মানে প্রোডাক্ট বিক্রি করা শুধু প্রোডাক্ট না, আপনার টিমের কাছে আপনাকে বিক্রি করতে হবে, আপনার ফ্যামিলির কাছে আপনাকে বিক্রি করতে হবে, আপনার সাপ্লায়ারের কাছে আপনাকে বিক্রি করতে হবে, আপনার ইনভেস্টরের কাছে আপনাকে বিক্রি করতে হবে, আপনার সব জায়গায় বিক্রি করতে হবে। তার মানে আপনার সেলস স্কিল থাকতে হবে, সেটা আপনার মানে থাকতেই হবে। আপনার সেলস স্কিল যত স্ট্রং, আপনার সাকসেস তত বেশি হবে। সেলস স্কিল যত মানে কম, আপনার সাকসেস তত কম হবে। তার মানে এটা অনেক বড় মেজারেবল একটা জিনিস আমরা বলতে পারি। যদি আমরা যারা সাকসেস পারসন যদি দেখবেন তার কাছে মনে হবে যে সবকিছু সব অটোমেটিক কিভাবে যেন ম্যানেজ করে ফেলে। কিভাবে ম্যানেজ করতে পারে না, তার সেলস স্কিলটা ভালো, সে ম্যানেজ করতে পারে, অনেকে পারে না। এটা হচ্ছে একটা ম্যাটার। তো মাস্ট বি মার্কেটিং অ্যান্ড সেলস স্কিল, এটা লাগবেই, যেহেতু অনলাইন আসলে মার্কেটিংটা লাগবে, মাস্ট। এরপরে হচ্ছে ভাই প্রেজেন্টেশন স্কিল, হাউ টু প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। কি মার্কেটিং আর সেলসের? মার্কেটিং করা একটা জিনিস আর সেলস করার একটা জিনিস। সেলস মানে বেচে দেওয়া, বেচে মার্কেটিং দেওয়া, হচ্ছে প্রেজেন্ট কিভাবে কি বেচতেছে কিভাবে তাকে স্ট্র্যাটেজি মেক বোঝানো। করা, বোঝানো। মানে just কারণ for মার্কেটিং দর্শক। কমিউনিকেশন অনেকভাবে হতে পারে। জি। প্রিরিকুইজিশন। এটাই। তো এরপরে হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, যে ধরেন এখন অনলাইনের ক্ষেত্রে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ কি জিনিস, প্রেজেন্ট করা। কারণ আপনি এই যে ধরেন আজকে পডকাস্টটা রেডি হচ্ছে, রাইট, এর থেকে কোন পয়েন্টগুলোকে প্রেজেন্ট করলে কাস্টমার অডিয়েন্স হুক হয়ে এটা দেখবে। আপনি প্রেজেন্টেশন যদি এই ঠিক মতো না করতে পারেন, এই পডকাস্টের এত ভ্যালুয়েবল কথাও কোনো কাজে লাগবে না, Right, কেউ দেখবে না। কেউ দেখবে না। তার মানে কি প্রেজেন্টেশন স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রেজেন্টেশন স্কিলের মধ্যে আমরা যখন কন্টেন্ট প্রেজেন্টেশন কথা দিয়ে আমি অ্যালাইন করি, তো ধরেন শুরুতে যখন একজন উদ্যোক্তা একা যখন শুরু করতেছে, তার মানে দ্যাটস মিন তার প্রেজেন্টেশন স্কিল লাগবে। কারণ সে তো আর কাউকে হায়ার করতে পারতেছে না, হায়ার করতে টাকা লাগবে, কাউকে দিয়ে করাতে সে তো ইনভেস্ট করতে পারতেছে না, রাইট, সে ইনভেস্ট নিজেকে করতে হবে। অ্যাটলিস্ট প্রেজেন্টেশন স্কিলটা লাগবে। এর পরবর্তীতে সে নিজে প্রেজেন্ট না করলেও প্রেজেন্ট করানোর তো অ্যাবিলিটি লাগবে, গাইডলাইন দিতে হবে তো। গাইডলাইন তো দিতে হবে যে এইটা এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো। তার মানে কি প্রেজেন্টেশন স্কিল আপনাকে লাগবেই, এটা না হলে আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন না। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ভাই আপনার লাগবেই। কারণ আপনি কাস্টমারের সাথে কমিউনিকেট কিভাবে করবেন, টিমের সাথে কমিউনিকেট কিভাবে করবেন, সাপ্লায়ারের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, ইনভেস্টরের সাথে কিভাবে করবেন, ওভারঅল সব জায়গায় কমিউনিকেশন ওইটা যদি আপনি না জানেন, আপনি সাকসেস হতে পারবেন না। শুরু করতে পারবেন কিন্তু এটারে কনসিস্টেন্সলি আগায় নিতে পারবেন না। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে হচ্ছে ভাই ম্যানেজমেন্ট স্কিল। মানে ম্যানেজমেন্ট স্কিল মানে আপনাকে অনেক, মানে আমি যে স্কিলগুলো বললাম এগুলো আপনাকে মিনিমাম বেসিক নলেজ থাকতে হবে। কারণ ম্যানেজমেন্ট স্কিল বলতে ধরেন আপনি শুরুতে 5টা 10টা সেল করতেছেন, আপনার কাউকে লাগতেছে না। যখন 50টা করবেন তখন একজন টিম মেম্বার তো লাগবে, একটা প্যাকেজিং ম্যান লাগবে। যখন 500 করতেছেন তখন কতজন লাগবে? এদেরকে চালানো, এদেরকে কমান্ড করা, এদেরকে এই এক্সিকিউশন যদি আপনি না করতে পারেন, তাহলে দিন শেষে আপনার ব্যবসা টিকবে না। আপনার সেল আসলে আপনি ম্যানেজমেন্ট স্কিল যদি আপনার না থাকে, আপনার ব্যবসা টিকবে না। তার মানে কি সেলস মানে করেও যে আপনি ব্যবসা টিকাইতে পারবেন না, কেন? অনলি ফর ম্যানেজমেন্ট স্কিল। অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল আপনাকে মানে কিছু তো মানুষের সাথে করতে হবে। আমি বাদ দিলাম আপনি একজন HR হায়ার করলেন, একজন অপারেশন ম্যানেজার হায়ার করলেন, ইটস ওকে, নো ইস্যু। কিন্তু ভাই আপনাকে তো ওই 2টা মানুষকে ম্যানেজ করতে হবে, আপনার ফ্যামিলির পার্সনকে তো ম্যানেজ করতে হবে। কিছু মানুষ আপনার সারাউন্ডিং 8-10টা মানুষকে, আপনার যত বড় ব্যবসা হোক না কেন, কিছু মানুষ আপনার ম্যানেজ করাই লাগবে। তার মানে কি ম্যানেজমেন্ট স্কিল আপনার লাগবেই। যদি ম্যানেজ করার স্কিল আপনার না থাকে, তাহলে আপনার ফল ডাউন করার অনেক বড় পসিবিলিটি আছে, যে সেল করেও পসিবিলিটি আছে। কারণ আপনি ম্যানেজ করতে পারেন না, অনেক সেল আসতেছে, 1000 পার্সেল পার ডে ডেলিভারি দিচ্ছেন, বাট ম্যানেজমেন্ট স্কিল নাই, আপনার বিজনেস ফল ডাউন করে যাচ্ছে, কারণ আপনি ম্যানেজ করতে পারেন না। তো এই যে 4টা স্কিলের কথা আমি বললাম, যে এক হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল এবং ম্যানেজমেন্ট স্কিল, সো ইম্পর্টেন্ট। ব্যবসা শুরু করার আগে এই জায়গাগুলো নিজেকে একটু নিজের দিকে তাকানো সো ইম্পর্টেন্ট। যদি না থাকে তাহলে নিজেকে ডেভেলপ করেন, ট্রেনিং করান, লার্ন করেন, নিজেকে এডুকেট করান, সবগুলো শেখার রাস্তাও আছে। অবশ্যই, হ্যাঁ, ডেফিনেটলি। এরপরে হচ্ছে ভাই সব থেকে লাস্টের লিখছি যে জিনিসটা, এটা লাস্টের লেখার রিজন হচ্ছে এইটাই এখন সবার মাথায় থাকবে, কারণ আমি লাস্টে যে কথাটা বলবো এইটাই সবার কথার মধ্যে এটা প্রধান অতিথি, রাইট, প্রধান অতিথি। মাইন্ডসেট, মানে মেন হচ্ছে মাইন্ডসেটটা আপনাকে থাকতে হবে। এখন স্ট্রং মাইন্ডসেট, একটা স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে। মানে ভাই স্ট্রং মাইন্ডসেট মানে কি ভাই, যে আপনি এখানে শুরু করার আগে একটা ব্যাড নিউজ দিয়ে আসলেন, আমরা ওকে ফাইন, নো ইস্যু। এই নো ইস্যু বলাটা এত ইজি জিনিস না, না। কারণ আমরা ভাই ডিল করি তো এরকম অনেক কিছু হয়, হঠাৎ করে দাম করে ভাই এই ক্ষতি হয়ে গিয়ে এটা গেছে গা, 10 লাখ নাই, আচ্ছা ঠিক আছে বাদ দাও, হঠাৎ করে পেজ গেছে গা, এই হয় এরকম আমাদের, হ্যাক করে এই চলে গেছে, এই সেল ডাউন হয়ে গেছে, $1000 $2000 বার্ন হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে নো ইস্যু দেখতেছি। ভাই এই যে আপনি টপে থেকে আপনি তো কাউকে বলতে পারতেছেন না, রাইট? আপনি যখন একজন উদ্যোক্তা, আপনাকে সবাই বলবে, আপনি কাকে বলবেন? এই হজম করার মাইন্ডসেট, এই স্ট্রং মাইন্ডসেট যদি আপনার না থাকে ভাই, আপনি টিকতে পারবেন না। তাহলে এই স্ট্রং মাইন্ডসেট আপনার জন্য সো ইম্পর্টেন্ট। স্ট্রং মাইন্ডসেট আপনার লাগবেই, যে আপনি যত কঠিন জিনিস হোক না কেন সহজ করে নেওয়া, ট্রিমেন্ডাস স্পিচ ছিল, একদম সহজ করে নিতে হবে ভাই। ডিসিশন মেকিং যে ব্যাপারটা, ডিসিশন মেকিং ক্ষমতা, ডিসিশন মেকিং পাওয়ার,
কারণ আপনি যখন একজন উদ্যোক্তা হচ্ছেন, শুরুতে আপনি এক্সিকিউশনে থাকলে ওই যে পরবর্তীতে ডিসিশন মেকিং আপনার কাজ। যারা আপনি আমাকে বললেন ভাই শুরুতে কি করতেন এখন কি করেন, আমি বললাম শুরুতে করতাম এখন করাই। ডিসিশন ডেলিগেশন, রাইট। তো এই যে ডিসিশন ভাই এত ইজি জিনিস না। একটা আমি চিন্তা করি এইভাবে, আমি যদি একটা সিদ্ধান্ত দেই, এই সিদ্ধান্তের ইম্প্যাক্ট কই পড়বে। রাইট। কারণ আমি দেখতেছি আমি একটা সিদ্ধান্ত দিলাম, দেওয়ার পরে কোথায় ইম্প্যাক্ট কত দূর পর্যন্ত যাইতে পারে। দ্যাটস মিন সহজ না, মানে বলে দিলাম আর ব্যাপারটা হয়ে গেল, ব্যাপারটা এত ইজি না। মাইন্ডের মধ্যে অনেক ক্যালকুলেশন, অনেক কিছু নিয়ে তারপরে সিদ্ধান্ত দিতে হয়। তো আপনার ডিসিশন মেকিং পাওয়ার তৈরি করতে হবে, মাইন্ডসেটটা ওইভাবে আপনাকে বিল্ড করতে হবে যেন আপনি ডিসিশন মেক করতে পারেন। আজকে না পারেন, কিন্তু ডিসিশন মেকিং ওয়েগুলো আপনাকে বুঝতে হবে, কিভাবে ডিসিশন আপনাকে মানে করতে হবে, আপনাকে ব্রেকডাউন করতে হবে, যে ডিসিশনের কি ইম্প্যাক্ট পড়লো, ভালো হলো না খারাপ হলো, কেন হলো। আপনি যেগুলো বলবেন আস্তে আস্তে আপনি কি করবেন, এই জায়গাগুলো আপনি বিল্ডিং হবে, আপনার ডিসিশন মেকিং পাওয়ার আস্তে আস্তে কি বাড়তে থাকবে। এরপরে ভাই দিন শেষে যেটা দরকার, যেটা না হলে আপনি আসলে কিছুই করতে পারবেন না, সেটা হচ্ছে সেলফ বিলিভ, মানে নিজের বিশ্বাস, নিজেকে বিশ্বাস করা। আমি অনেক কিছু বলছি, ওই যে ভীষণটা লিখতে বলছিলাম না শুরুতে, ভীষণটা লিখছেন কিন্তু বিশ্বাস করেন নাই, লেখার কাজ লিখছেন, হবে না ভাই। নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি যেটা লিখতেছি ইনশাল্লাহ আমি পারবো, এর পারার জন্য যা করা লাগে আমি করবো, দ্যাটস ইট। এর জন্য আমার কাছে এই বিশ্বাসটা আমার নিজের প্রতি আছে। এর জন্য আমার এই জার্নিতে যদি ভালো মানুষ এরকম আমার মতো সেম মাইন্ডসেট পিপল পাই, আপনার রাস্তা আরো সহজ হবে। যেমন আমি আলহামদুলিল্লাহ আমার সাথে আমার হালাল ফুড সার্ভিসে আমার 2টা ভাই পাইছি, আমার পার্টনার ভাই, আমরা এই যে সেম আমাদের কোনো আমরা যে কোনো কিছু মানে ইজিলি মানে অনেক বড় বড় সিদ্ধান্ত খুব ইজিলি ঠিক আছে ডান করে ফেলো, মানে এরকম ইজিলি করে ফেলি, যেটা অনেক ব্যবসায় আমি দেখছি পার্টনাররা করতে পারবে না, আমি দেখছি ইম্পসিবল। দ্যাটস ওয়াই হয় না, আমাদের কেন পসিবল, ঠিক আছে ভাই ডান শেষ। এই যে একটা বিশ্বাস, এই যে একটা বিলিভ, এই বিলিভটা অনেক জরুরি। তো এই জন্য ভাই নিজের প্রতি যখন আপনি বিলিভটা থাকবে তখন অনেক কিছু করতে পারবেন। তখন আপনার সাথে সেম বিলিভের মানুষগুলো কি হবে, আপনার ফ্রিকোয়েন্সি অ্যালাইন হবে, মিলবে আপনার মতো। কিন্তু আপনি যদি বিলিভই না করেন, আপনার সাথে ওই যারা বিলিভ নাই, ওই ভাই খুব আসি কোনো রকম দিন চলতেছে, এই ভাই আসি আসলে আল্লাহ আমাদের কিরকম খারাপ লাগছে। এখানে ভাই একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিই, একটা মাছ ধরার গল্প দিয়ে ভাই আগের দিন বলছিলাম। একটা মানে ধনী একজন ব্যক্তি, নদীর পাশে বাসা, একজন জেলে প্রতিদিন মাছ ধরে বাড়ির সাথে যায়। তো সে মাছ ধরে যায় আর বলে আল্লাহ তুমি ওরে ধনী বানাইলা, আমারই গরিব বানাইলা। তো প্রতিদিন মাছ ধরে এই কথা বলতে বলতে যায়, তা আল্লাহ ওই ধনীরা গরিব বানাই দিছে। তো এখন তাহলে দুইজন সেম, ওর কাছে অপশন কি, ওরও সামনে নদী, ওরও সামনে নদী। এখন ও ওই নদী থেকে প্রতিদিন 2টা করে মাছ ধরে, কারণ সিপ একটা 2টা করে মাছ ধরে, 2টা করে মাছ ধরে 2টা মাছই বিক্রি করে। যে গরিব সে 2টা মাছই বিক্রি করে ওই মাছের টাকা দিয়ে প্রতিদিন রাত্রে ভরপুর খায়, পরের দিন আবার মাছ ধরে। আচ্ছা, এবার যে ধনী ব্যক্তি যে গরিব হয়েছে সে কি করে, ওই প্রতিদিন মানে প্রথম দিন গেছে মাছ ধরতে একটা ছিপ নিয়ে, 2টা মাছই পাইছে। তো পরপরে ওই একটা মাছ বিক্রি করছে আর একটা কোনো রকম কষ্ট করে খাইছে। ওই একটা মাছ বিক্রি করে একটা ছিপ কিনছে, ওই ছিপ দিয়ে পরে কি করছে আরেকদিন সাথে করে আরেকজনে নিয়ে গেছে। তো পরের দিন ও যখন মাছ ধরতে গেছে তখন 2জন, তখন ও মাছ কয়টা পাইছে, 2 2 4টা। তো 4টা পাইছে, ও পরের ওই 4টা মাছ থেকে কি করছে, যে মাছ একটা ওর সাথে নিয়ে গেছে ধরছে, ওকে একটা দিছে আর ও একটা খাইছে। পরে আর 2টা মাছ অবশিষ্ট, 2টা মাছই বিক্রি করছে। করে পরের দিন আরো 2টা ছিপ কিনছে, করে ও পরের দিন আরো 2জনের সাথে করে নিয়ে গেছে। তাহলে এখন হয়েছে 4জন গেছে মাছ ধরতে, মাল্টিপ্লাই করতেছে। হ্যাঁ, তো 4জন মাছ ধরতে গেছে। এইভাবে পরের দিন 8টা মাছ পাইছে, 8টা মাছ পেলে সেম ফর্মুলা, 4টা মাছ গেছে আর 4টা আরো 4টা কিনছে। তো পরের দিন 8টা, এইভাবে যখন 10জন 20জন হয়ে গেছে, ও তখন আর একজন টিম লিডার বানাইছে যে তুমি এখান থেকে মাছ ওই 20জন ধরবে, তুমি কালেক্ট করে নিয়ে আসবে, আমি তোমার 4টা মাছ দিব, ঠিক আছে তুমি এটা কালেক্ট করো। তো প্রতিদিন ওরা 20জন মিলে 40টা মাছ ধরে, 20জনের 20টা দিয়ে দেয়। আর ও কি করে, ওই যে 20টা পাইলে 20টা থেকে 4টা রাখে আর 16টা মালিককে জমা দেয়। ওই 16টা দিয়ে আরো 16টা সিপ কিনছে, কিনে আরো 16টা সিপ কিনে আরো 16টা মানুষে পাঠাইছে। এইভাবে ওর 100 টিম যখন হয়ে গেছে, ও তখন প্রতিদিন এত টাকা পয়সার হিসাবে সময় নষ্ট হচ্ছে। ও তখন কি করে, ওখানে একজন অ্যাকাউন্টস ম্যানেজার বসাইছে, এই টাকা পয়সার হিসাব তুমি করো, আমি আর নাই। অ্যাকাউন্টস ম্যানেজার বসানোর পরে ওকে গেছে ফ্রি, এই টাকা দিয়ে পরে ও চিন্তা করতেছে কোথায় ইনভেস্ট করবো। এই যে প্রসেসটা ভাই, তো দিন শেষে দেখেন ওই যে গরিব আর ধনী ব্যক্তি, ওই ধনী যে আগে মানে ধনী ছিল, যে গরিব ছিল মানে গরিব আল্লাহ করে দিল, ও আগের থেকে বেশি ধনী হয়ে গেছে। আর যে গরিব সে আবার আল্লাহর কাছে সেম কমপ্লেন করতে, আল্লাহ তুমি আবার ওরে ধনী বানাই দিলা, আমারে গরিব বানাইলা। তাহলে ভাই আসলে কি আল্লাহর সমস্যা না, কমপ্লেইনিং আর কি, রাইট? মাইন্ডসেট পুরো। ভাই এই যে গল্পটা আমি কেন বললাম জানেন, এই গল্পটা থেকে আমি লার্নিং নিয়ে আলহামদুলিল্লাহ লাইফে অ্যাপ্লাই করে অনেক ভালো রেজাল্ট পাইছি। দ্যাটস আমি আজকে এখানে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমি একটু বাইরে আমার তো বলে দিলাম আমি আসলে ব্যবসা শুরু করতে কি লাগে
এবং কোন জিনিসগুলো থাকা উচিত তা আমি নিটু ভাইকে বলবো, ভাই আপনি ধরেন একজন মানুষের কাছে 50,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, রাইট, বা 2 লাখ টাকা আছে, হোয়াট এভার থাকুক, আপনি একটা অ্যামাউন্ট ক্যালকুলেশন, একটা ইনভেস্টমেন্ট, একটা অ্যামাউন্ট নেন, যেন একজন উদ্যোক্তা, আমাদের যারা অডিয়েন্স, তারা যেন বুঝতে পারে যে আমি এই টাকা দিয়ে শুরু করতে গেলে আমাকে কিভাবে ব্রেকডাউন করতে হবে, কিভাবে শুরু করলে আমি ব্যবসাটাকে মোটামুটি গ্রো করাতে পারবো, অ্যাটলিস্ট লস খাওয়ার যে রিস্কটা, মানে ভয়টা মানুষ পাই, সেটা যেন মোটামুটি কমে যায়। তো আপনি মোটামুটি একটা বলেন, ব্রেকডাউন করে সুন্দর করে এটা ক্লিয়ার করেন। চমৎকার, অসাধারণ, অদ্ভুত, অনেক ভালো বলেছেন এবং প্রত্যেকটা বক্তব্য, কথা যারা শুরু করতে চায় তাদেরকে অনেক বেশি চার্জড আপ করবে ইনশাল্লাহ। এবং মানে যদি ঠিকঠাক ফলো করে ভালো কিছু হবে। কারণ ভালো কিছু হলো, তার হাতে সে আপনার মতো করে চিন্তা চেতনা শুরু করে দিছে এখন, এবং তার হাতে 50,000 টাকা আছে। ভাই, ওনার চিন্তা চেতনা উৎসাহ পাইলো, রিসার্চ শুরু করলো, 50,000 টাকা দিয়ে শুরু করলো। Guideline আপনি আচ্ছা, গাইডলাইন, এক্সিকিউশনে এবার আপনি এক্সিকিউশন করে দেন ভাই। ভাই হচ্ছে মানে বিফোর বিজনেসটা বলছে। সো মানে বিজনেস শুরু অনেকটা করার আগে যে অ্যাটিটিউড, পার্টটা, মাইন্ডসেট, অ্যাটিটিউড মাইন্ডসেট, মানে ব্রেইনের গেমটা ওইটা লাগবে, ওটা মাস্ট হ্যাভ। সো ব্রেকডাউন করে রিয়েল টাইম ব্রেকডাউন করার কথা। যাই হোক, এটা আমি এর আগে আমাদের গ্রোথারটা জানেন আপনি, আমাদের গ্রোথারটা ওইখানে আমি একটু লম্বা সময় নিয়ে একটা ব্রেকডাউন করছিলাম। ওইটা এখন আবার একটু যতটুকু পারি করার চেষ্টা করি। সো এর আগে যেটা হইলো, ভাইয়ের এই সিমিলার আমি একটা পয়েন্ট লিখছিলাম এর মধ্যে, সে আমি একটা সেন্টেন্সে বলে দিই যে আমরা যখন উদ্যোক্তা হতে যাই, যে আমি আমার নিজের মধ্যে কি দেখবো, আমি আমার কাছে কেউ আসলে বা কোনো কারোর সাথে ডিসকাশন হলে আমি যেটা দেখি আর কি, সেটা ট্রু ড্রিম কিনা, ড্রিমটা ট্রু কিনা, তার মধ্যে ও এগার টু ডু কিনা, এইটা আমি সবার আগে দেখি। না হইলে ওর হবেই না, ওই ভাইয়ের একটা পয়েন্টও কাজ করবে না। মানে আগে হচ্ছে ফালতু একটা মাথায় চিন্তা আসছে আমি ব্যবসা করব, এই রকম হইলে হবে না। সবার আগে আপনার ড্রিমটাকে ট্রু করেন, সত্যি সত্যিই আমি চাই, বিগ হোয়াই, যেটা বললেন পারপাস, এটার নাম বিগ হোয়াই, এটার নাম ট্রু ড্রিম, যাই বলেন। সো এটা ওই পার্টটা ঠিক করলেন। এখন ধরেন আমি ধরি 2 লাখ টাকার একটা ব্রেকডাউন আমি আমাদের পডকাস্টেও দিয়েছিলাম। সো এখন হচ্ছে আমি সব ঠিক আছে, আমি এখন সব শিখছি, এবার আমি বিজনেস করতে চাই। আমার কাছে 2 লাখ টাকা আছে। এখন আমার কাছে যদি 2 লাখ টাকা থাকে, এই 2 লাখ টাকাকে আমি যত কম রিস্কের মধ্যে ইউটিলাইজ করতে পারি, লস করব না, বাট বিজনেসটাকে আমি রান করে ফেলবো, এর বাইরে আমি আর একটা টাকাও পুঁজি আনবো না। ফাইন। তাইলে এখন আমার সবচেয়ে বড় প্রবলেম, শুরুতে আপনি যে প্রশ্নটা করছেন, আমরা কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করি, কিভাবে আপনি নূর এক্সক্লুসিভের ক্লদিং নিয়ে শুরু করলেন, কিভাবে এইচএফ, মানে কি একটা প্রোডাক্ট বা নিশ সিলেকশন করা, এটা ইজি না ভাই নতুনদের জন্য। এটা একদম সিম্পল, আমি নতুন হইলেও আমার জন্য ইজি না একটা প্রোডাক্ট, এটা শিওর শর্ট প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এটার ওভারকাম করার জন্য 2 লাখ টাকা যদি আমি একটা রং প্রোডাক্ট সিলেক্ট করি, পুরোটা লস হয়ে যাবে। তাহলে এইটাকে বাঁচাবো কিভাবে? আমি এটাকে ব্রেক ডাউন করতে পারি 20টা ভাগ অথবা 10টা ভাগে। হ্যাঁ, সো আমি ধরেন 20 ভাগেও করতে পারি। ধরে নিই যে আমি 20 ভাগ করলাম এটাকে। 20 ভাগ করে আমি সিমিলার কিছু ক্যাটেগরি বা নিশ যেটাকে সিলেকশন করে, আমি লেটস সে ফ্যাশন নিয়ে কাজ করলে, অথবা জুয়েলারি নিয়ে কাজ করলে, অথবা চায়না ইম্পোর্টেড গ্যাজেট নিয়ে কাজ করলে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে তো ভাই 20টা প্রোডাক্ট আছে। এর মধ্যে আমি তো রিসার্চ, কিন্তু ওই যে আগে শুরুতে বলছি, রিসার্চটা মাস্ট। ওই ভাই যেটা বললো স্কিলটা মাস্ট। সে যখন এক্সট্রিম লেভেলে রিসার্চ করবে, তার কাছে ওই নিশ নিয়ে আইডিয়া হয়ে যাবে। মানে ফর ইউর ইনফরমেশন আমি বলে দেই, রিসেন্টলি আমার একটু মানে মনটা একটু খারাপ লাগতেছিল বিজনেস রিলেটেড একটা প্যারায় পড়ার পরে, একদিন রাতে আমি 200 ভিডিও দেখছিলাম, ছোট 1 মিনিট 1.5 মিনিটের। রাতে বসছি আমি, ফজরের আজান পড়তেছে, ওই পর্যন্ত আমি 200 ভিডিও দেখছি একটানে বসে। আমার মাইন্ডসেট ঠিক ছিল না আইডিয়া জেনারেট করার জন্য, রিসার্চের জন্য। ছোট 1 মিনিট 1.5 মিনিটের রিলস দেখে না, মানে বিজনেস রিলেটেড রিলস চ্যানেলে ঢুকে, আপনার চ্যানেলে ধরেন 1 মিনিট করে বিজনেস টিপস আছে, রাইট, আমি আপনার 200 রিলস দেখে ফেলছি। এই ধরনের রিসার্চ লেভেলটা এইরকম করলে বেটার কাজ। পরের দিন আমার মাথায় চলে আসছে যে আমি কি করব। তো এইটা করার পর আমার কাছে ধরেন 20টা প্রোডাক্টের লিস্ট বা 40 থেকে 50টা প্রোডাক্টের লিস্ট হয়ে গেছে এই নিশে। আমাদের আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, দারাজ আছে, বাংলাদেশ অনলাইন মার্কেট আছে, সবগুলো থেকে আমি আমার ক্যাটাগরির প্রোডাক্টগুলো বের করব এবং অনলাইন বিজনেসে ফিট হয় এমন একটা প্রোডাক্ট আমি সেট করব 20টা। তাহলে 10,000 টাকা করে আমি 2 লাখ টাকাকে ভাগ দিতে পারি। এখন আমি যদি লেটস সে আমি প্রোডাক্টের দাম হচ্ছে আমাদের 500 টাকা করে, রাইট, 500 টাকা করে, আর হচ্ছে আমি ধরেন 7,000 টাকার প্রোডাক্ট কিনলে 14টা প্রোডাক্ট আসতেছে, এটার সেল প্রাইস ধরেন 1,000 টাকা। 500 টাকা কিনে 1,000 টাকা বিক্রি। লেটস সে আমি একদম ঐকিক নিয়ম বলে দিলে সহজ হয়, 100 500 এটা শুনতে সুবিধা হয়। 3,000 টাকা আমি মার্কেটিং বাজেটে ডলারের জন্য রাখলাম, তাহলে 10,000 টাকার একটা সেট হইল না। এখন আমার কাছে আছে হচ্ছে 14টা প্রোডাক্ট, আছে হচ্ছে 3,000 টাকা, কত ডলার আসে ভাই? $25, $24, রাইট। তো $24 আছে, 14টা প্রোডাক্ট আছে। হ্যাঁ, সো আমি হয়তো
500-1000 টাকা আগে পরে হতে পারে, ডলারের জন্য লাগতে পারে, হয়তো হয়তো $30 বা $35 লাগতে পারে। তো ওইটা এখান থেকে আমি ম্যানেজ করব। এখন আমি 14টা সেল করলাম। 14টা সেল করতে গিয়ে দেখলাম যে ভাই আমি এটা 1000 করে বিক্রি করতেছি, 14,000 টাকা আসবে, রাইট? গ্রস 14,000 টাকা রেভিনিউ গ্রস আসবে। আর আমার 10,000 টাকা খরচ হয়ে যাবে। যদি ওই ডলারে হয় তাহলে 4,000 টাকা প্রফিট থাকার কথা, হইল না। পুরো 14,000 খরচ হইলে আপনার কত? 7,000 টাকা ডলারে খরচ হইল, রাইট? 7,000 টাকা মানে হচ্ছে নিয়ারলি $60। তাহলে হিউজ একটা বাজেট কিন্তু পার প্রোডাক্ট সেলে। $60 মানে হচ্ছে প্রায় $4, 4, 14, হ্যাঁ প্রায় $4 বাজেট এক একটা প্রোডাক্ট সেলের জন্য। তাও আমি ব্রেক ইভেন জিরোতে থাকলাম। 14,000 বেস্ট 14,000 উঠে আসলো। যদি আরও যায় এটা পরে বলতেছি। এবার আসেন যে আমার একটা প্রোডাক্ট ডান, এমন করে কিন্তু আমি 20টা প্রোডাক্টের অপশন আছে আমার কাছে। তাহলে 20টা প্রোডাক্ট যদি আমি এইভাবে সেল করি যে এই এবং এর মধ্যে 2-1টা থাকবে যে খুব ফাস্টার যাচ্ছে, আমি ক্লিক Yes. মার্কেটে সিগন্যাল, হ্যাঁ জি সবগুলো- আপনি বলেন। সবগুলোতে তো লস হবে। আপনি 10টা পর্যন্ত করছেন, এখান থেকে 3টা আপনার লেগে গেছে। 3টাতে আপনার নিয়ারলি ধরেন আপনি এই 14টাই সেট অফ মানে সেল করতেছেন, এখানে 2,000 করে গেইন হচ্ছে, 3,000 করে গেইন হচ্ছে প্রত্যেকটা রোলিংয়ে। তো হইলে যেটা হইতেছে কিছু তো প্রফিট দিচ্ছে, কিছু হচ্ছে একদম ওর্স কেস। 14টা বেচতে আপনার $10 করে $140 চলে গেল। $140 20,000 টাকা গেল, প্রোডাক্ট কিনছিলেন 7,000 টাকা, 27,000 টাকা চলে গেল। অন্য যে 2-3,000 করে লাভ দিছে ওটা এভারেজে মিলে আপনাকে জিরোতে অন্তত রাখবে। রাখবে। বাট চমৎকার। আপনি 10টা টেস্ট শেষ, শেষ। আরো 10টার অপশন আছে, 1 লাখ আছে তো। হ্যাঁ, রাইট। টোটাল 20টা যদি আপনার টেস্ট করতে হবে না, আমি মানে বলতেছি এত পর্যন্ত যেতে হয় না। চমৎকার। টোটাল 20টা যখন আপনি টেস্ট করবেন, এবং আরেকটা বলি, যদি আপনি যদি এই 2 লাখ টাকার উত্তরেরটারে যদি 1 লাখেও নিয়ে আসতে চাইতো 10টা এখন, করবেন, 10টা সে কিন্তু বুঝে গেল। বুঝে হ্যাঁ। গেল। 10টার মধ্যে যদি আপনার জাস্ট 2টা প্রোডাক্ট লাগে, ওই যে 80 ওই যে বালা চাও বা শুটকি, হোয়াটএভার একটা যেকোনো একটা প্রোডাক্ট একটা, লেগে গেল। হ্যাঁ, এখন হ্যাঁ। 80,000 টাকা আপনার লস প্রজেক্ট, 20,000 টাকার 2টা, মানে 2টা হচ্ছে আপনার প্রফিটেবল প্রজেক্ট। 80,000 টাকা আপনার লস লাভ সব দিয়ে দেখবেন যে 60,000 টিকে গেছে। জিরো তো হবে না, না, না জিরো হবে না। মাল প্রোডাক্ট তো যাচ্ছে, প্রোডাক্ট সেল যাচ্ছে, হচ্ছে, টাকা আসতেছে। হ্যাঁ। হয়তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি 100 টাকা করে লস দিয়ে বিক্রি করছি কাইন্ড অফ। চমৎকার। হ্যাঁ, তাইলে কি হইলো, আমার কাছে 60,000 আমার ক্যাশ আসছে। 20,000 এর যে টেস্ট পারপাসে 2টা প্রোডাক্ট আমার দাঁড়ায় গেছে। 2টাকে এবার কন্টিনিউ করেন। চমৎকার। আমার মনে হয় এত সংক্ষেপে, এত ক্লিয়ার ক্যালকুলেশন, মানে আমার দর্শকরা আজকে ধন্য, আমি নিজেও ধন্য। চমৎকার। এত কম সময়ে এত চমৎকার করে মানে বুঝিয়েছেন। চেষ্টা করতে থাকলে আমার মনে হয় আপনার এইটুক অংশ বা এই পার্টটা থেকেও আমরা মনে হয় বাংলাদেশে হাজারো উদ্যোক্তা পেয়ে যেতে পারি। শুধু এইটুকু যে হিসাবটা, এই যে ক্যালকুলেশনটা। কিন্তু এরপরেও কি কোনো বাধা থাকতে পারে ভাইয়া? এত কিছু জানার থাকার পরেও সে করতে পারবে না। তার কারণ হচ্ছে তার সারাউন্ডিং পিপল। সব সে জানছে, বুঝছে, এটা মাইন্ডসেটে আছে না? কিন্তু সে যখন এখান থেকে বেরোইছে, সে তার সেম মাইন্ডসেটের পিপলের সাথে যদি বউ, আম্মা, সেম বিষয় নিয়ে, আব্বা সবে প্রথমেই ঝাঁপায় পড়ছে, ডোন্ট গো। মানে মেইন এইটা তো মাস্ট থাকলো। আমি ধরেন এতক্ষণ মাইন্ডসেট নিয়ে আমি খুব সিরিয়াস, আমি উদ্যোক্তা হব, আমি মাইন্ডসেট হবো, আমি পুরো গরম হয়ে গেছি। আমি গরমে 4 দোকানে যে আড্ডা মারলাম, আমার বন্ধু আমাকে শুরু করলো কি নিয়ে? আদার্স সাবজেক্ট নিয়ে। আমার বন্ধু আমাকে শুরু করলো কি নিয়ে? মানে আমার চ্যাপ্টারের বাইরে যে কথাবার্তা। তখন কি হবে? তখন এই নেটওয়ার্কটাই আমার এই শুরু না করতে দেওয়া বা সাকসেস না হওয়ার মেইন রিজন। দ্যাটস ওয়াই আমাদের ডোমিনেটরস ক্লাব নামে আমাদের একটা ক্লাব আছে, যেখানে আমরা প্রায় 50 জন উদ্যোক্তা প্রতি মাসে সেম মাইন্ডসেট মানুষ একসাথে হই। কিচ্ছু না, শুধু একসাথে হওয়ার কারণে কি হয় জানেন? ব্যবসা চার্জ লাভ দিয়ে বাড়ে। মানে কিচ্ছু না, ধরেন আমার এখন রানিং যে পার্সেল আছে, এটা জাস্ট নরমালি বেড়ে যাবে। তার মানে আপনি কি এটা সর্বশেষ সাজেশন দিবেন যে একটা কমিউনিটি অফ রাইট নেটওয়ার্ক, আপনি আপনার নেটওয়ার্ক, আপনার সেম মাইন্ডসেট মানুষদেরকে না আপনার নেটওয়ার্ক হতে হবে। আপনি যদি যে শুধু সাহস বুস্ট করবে, মানে আপনি যদি থিঙ্ক করেন আপনি উদ্যোক্তা হবেন, অনলাইন উদ্যোক্তা হবেন, অনলাইনে বিজনেস শুরু করবেন, তাহলে সিমিলার মাইন্ডসেট পিপলের সাথে আপনার আজকে থেকে মিশতে হবে। আর যারা এটা না, তাদের থেকে বাঁচতে সহ হবে। একদম কনক্লুডিং কি বলবেন? মেইন বললাম, দিন শেষে এক মোটিভেশন মেইন হচ্ছে আপনি কাদের সাথে মেশেন, কাদের সাথে চলেন, কাদের সাথে থাকেন। এটাই আপনাকে ধরে রাখার মেইন জায়গা, অ্যাসোসিয়েশন। যদি আপনি এই জায়গাটা যদি ঠিক রাখতে না পারেন, আপনার দুনিয়ার সবকিছু শেষ, সবকিছু বৃথা। এটাই হচ্ছে আমার মেইন লাস্ট কথা, যে ভাই দিন শেষে আপনার এই অ্যাসোসিয়েশন তৈরি করেন, সিমিলার মাইন্ডসেট মানুষ খুঁজে খুঁজে বাইর করেন, তাদের সাথে চলাবে। যদি কেউ না থাকে বাদ দেন, একা থাকেন। এই টাইপের কথা কারা বলে, যার থেকে শুনলে, যার পরামর্শতে আপনি কি হবেন, গ্রোথ করতে পারেন। এরকম অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, দেখা হলে বলে ভাই আপনার ভিডিও দেখে ভাই বললাম ভাই আমার এই হয়েছে, আমার খুব ভালো লাগে। এই জন্য আরো মোটিভেশন পাই, যেন আরো 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 কিছু বলতে হবে, আরো কিছু বলতে এবং হবে। এটা তো সৎকায় জারিয়াও হচ্ছে। এই কারণেই করি ভাই, মেন উদ্দেশ্য আসলে আমাদের দুইজন,
আমার মানে জায়গা থেকে আমি এটাই চিন্তা করি যে ভাই আসলে দিন শেষে কি মানুষ তো মারা যাবে একদিন, আমিও মারা যাবো, মানুষ আমাকে কেন মনে রাখবে, ইম্প্যাক্টটা কি লাইফে। তো এই জায়গা থেকে চেষ্টা করি এই জ্ঞানগুলোকে ভিতরে না রেখে চমৎকার। যা বলে যাই যেন মানুষ বেনিফিটেড হোক, উপকার হোক, যেন অ্যাটলিস্ট মারা গেলেও আমি বলতে পারে খারাপ লাগে একটু এটা এটা অনেক ভালো এই দ্যাটস ইট, এইটুকু হলে হবে আমার মানে। কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ। Definitely. স্বাস্থ্য আল্লাহর হাতে সবকিছু। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ, ভাই যেটা বলছে এটাই বলবো, সারাউন্ডিংসে আসলে কি ওই যে ভাই তো বলছে যে করতে হবে, অ্যাকচুয়ালি হয় না, সারাউন্ডিংস চেঞ্জ করা যায় না। আমি 10 বছর 20 বছর ধরে একটা সার্কেলে চলি, আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। তখন কি করতে হবে? তখন করতে হবে হচ্ছে আমার যে এই মাইন্ডসেটটা যেটা তার সাথে মিলে না। একটা আমার ফ্রেন্ডকে লেটস সে সে অনেক ভালো বড় চাকরি করে, তার সাথে আমি শেয়ার করব। শেয়ার করা যাবে না। যদি সেই মাইন্ডসেটের না হয়, ধরেন আপনি এই পর্যন্ত বিজনেস কখনো করেন নাই। আপনাকে আমি যদি সাজেশন চাই, বন্ধু আমি তো এটা করতে চাই, বা ভাই আমি এটা করতে চাই, আপনি আমাকে কি সাজেস্ট করবেন? বিজনেস অনেক রিস্ক, বিকজ আপনি কখনো করেন নাই। তাহলে কি সেও খারাপ না, সে যেটা বুঝছে ওটুকুই করবে, সে তো আমার ক্ষতি চায় না আমার সারাউন্ডিংস, তাহলে তার সাথে আমার শেয়ার করা যাবে না। আমারটা আমার ভিতরে রাখতে হবে এবং ওই রিলেটেড নেটওয়ার্কিং যেটা ভাই বলল করে তাদের সাথেই শুধু শেয়ার করতে হবে। আদারওয়াইজ এই শেয়ারিংটা ক্ষতি করে। কারণ কি ৫-৬ জন আপনাকে যখন নেগেটিভ বোর্ড দেবে, অনলাইন বিজনেস অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, শেষ আপনি বলবেন না করা যাবে না, থাক খারাপ মনে হয়। এরা তো ভাই অনেক মোটিভেশন দেবেই পডকাস্টে, বাট এটা অনেক খারাপ। কিন্তু যারা অনেক খারাপ বলতেছে তারা কখনোই করে নাই ভাই বিজনেস কেউ। সো এই জায়গায় এই লাস্ট আমার এইটাই কথা যে আপনার সারাউন্ডিং সিলেক্ট করবেন এন্ড কার সাথে শেয়ার করবেন, কার সাথে করবেন না, এটা জেনে যে আপনাকে টেনে তুলবে, যে আপনাকে পুশ করবে, যেমন আমাদের পুশ করে। আমরা যখন এই যে মিট আপে আসার জন্য ওয়েট করি কখন কখন, কারণ কি এক একজনের এক একটা ওয়ার্ড কিচ্ছু না, মানে আমাদেরকে ভেতর থেকে পুশ করে। ওয়াই নট, মানে আমি কেন নাই, আমার কেন নাই, মানে এই যে অটোমেটিকলি পুশ করে, অটোমেটিকলি গ্রোথ হয়। আপনারা নিজেরাও ওরকম মানুষ, মাইন্ডসেটের মানুষ, যে কারণে অনেক সহজেই হয়তো বা পুশড আপ হন এবং মানে পুশ করলে কাজে লাগে। তার মানে ওই যে পুরোটাই একদম ছাঁচে গড়া, হ্যাঁ? সেরকম করে আপনারা। তো সুপ্রিয় দর্শক, আজকে শেষ করব। শেষ করার আগে আমার একটু কথা আছে আজকে, যেহেতু অনেক লম্বা আজকে পডকাস্টটা। ডিসিশন মেকিং নিয়ে একটা বিখ্যাত কথা আছে। পৃথিবীতে সবচাইতে বড় আফসোসের জায়গা হচ্ছে যত রিসার্চ আছে ডিসিশন মেকিং নিয়ে, দেখা গেছে যে যত ডিসিশন মেকিং এর আফসোস মানুষ করে, ডিসিশন না নেয়ার জন্য শেষ বয়সে গিয়ে সবচেয়ে বেশি আফসোস করে। অর্থাৎ এই ডিসিশনগুলো আমি নিতে পারতাম কিন্তু নেইনি, এই আফসোসটা হচ্ছে সবচেয়ে খারাপ। সো ভাইয়ের কথায় আসছে ডিসিশন, সে জায়গা থেকে এটা অ্যাড করলাম। ভাইয়ের কথা এবং ভাইয়ের কথাও আসছে কমিউনিকেশন। বিজনেসে একটা বিখ্যাত টার্ম আছে, ওভার কমিউনিকেট, মানে বেশি কমিউনিকেট করা, অতিরিক্ত, ওভার, ডাবল, ট্রিপল, দরকারের চেয়েও বেশি কমিউনিকেট করা। এবং চমৎকার একটা লাইন উনি বলছে, সারা রাত রিলস। এখানে আপনি ভয় পায়েন না যে এটা কোনো কথা, সারা রাত রিলস দেখা তো খারাপ জিনিস। নো, এটা কিন্তু একটা অ্যাসোসিয়েশন ছিল ওনার। উনি জানে কোন চ্যানেলের রিলসটা উনি সারা রাত দেখবে। মাঝে মাঝে রাত জাগা, নিজেকে শরীরে শক দেয়া অনেক ভালো একটা কাজ, অনেক শক্তিশালী ডিসিশন, শরীরের জন্য উল্টা ভালো। কিন্তু নিয়মিত রাত জাগা যাবে না, নিয়মিত রিলস দেখা যাবে না। এবং সর্বশেষ কথা, ঘাম আর শুটকির গন্ধ যাই হোক, উদ্যোক্তার গায়ের গন্ধই উদ্যোক্তার ভিত তৈরি করে দেয়। আপনার সুগন্ধ ছড়ানোর আগে দুর্গন্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। আপনাদের সবাইকে সফল জীবনে স্বাগত। আসসালামু আলাইকুম।